সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1163তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্তনগরীর চট্টগ্রামের ভাই মোহাম্মদ আজিজুল ইসলামের জীবনের হৃদয়ে কাঁপানো এক তাজ্জব ভয়ানক রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সাপের রূপে পরীর সাথে বাস্তবে সংসার করে সাপুরিয়া। এই গল্পটা যদিও চট্টগ্রামের হয়ে থাকে, তবে গল্পের বেশিরভাগ জায়গাটাই রয়ে গেছে বান্দরবানে। বিশেষ করে গল্পটা বান্দরবানের গল্প বলা চলে এবং আজিজুল ভাই একজন সাপুরিয়া ছিলেন। তার গল্পটা এতটাই সুন্দর, তিনি এই মুহূর্তে জেলে আছে এবং জেলে থেকে ব্যতিক্রম ধর্মীভাবে আমার এই গল্পগুলো শোনে এবং তার এই গল্পটা আমাকে জেল থেকেই পাঠানো। তাজ্জব হয়ে যাওয়ার মতো এক চমৎকার রকম বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই আজিজুলের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আজিজুল ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম, আমার বাড়ি বন্তনগরের চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা চাচা পুপু সহ আমার বড় 2টা ভাই আর ছোট 3টা বোন। আমরা টোটাল 3 ভাই 3 বোন। আমাদের পরিবারটা বন্তনগরী চট্টগ্রাম থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামের 91 এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে এবং কৃষিকাজ করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমাদের পরিবারটা আমাদের এই সমাজের, আমাদের ওই গ্রামের 8-10টা পরিবারের চেয়েও সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এবং ভিন্ন একটা পরিবার। ভিন্ন পরিবার বলছি ঠিক এই কারণে, আমাদের পরিবারের মানুষের সদস্য মানে সদস্যের সংখ্যা অনেক বেশি। আমার অনেক ভাই বোন, চাচা জেঠা এবং সবাই মিলে আমরা একসাথে থাকতাম। তো দেখা যেত যে আমার চাচু জেঠু যারাই আছে, পুপু, ওরাই সবাই কাজ করতো। সবাই দিনমজুরে কাজ করে, মানুষের কাজ করেই সংসার চালাতো। ছোটোবেলা থেকে আমি আসলে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাইনি। খুব অল্প বয়সে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আমার এলাকার ছেলেফেলেদের সাথেই ঘোরাফেরা করতাম। আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা বিল ছিল এবং ওই বিলের ভিতরে বৃষ্টির সময় প্রচুর পরিমাণের মাছ পাওয়া যেত। আমার বয়স তখন 12 থেকে 13 বছরের কাছাকাছি। আর আমার যে বড় ভাইরা আছে এরা সবাই অনেক বড়, আর ছোটো বোনেরা পরিবারে আমার আব্বা আমার সাথেই থাকতো এবং সব কিছু মিলিয়ে ওই বিলের মধ্যে আমি প্রচুর মাছ ধরতাম। অনেকেই বলতো আমি নাকি এরকম যে আমি শুকনো জায়গা দিয়ে হাঁটতে গেলেও নাকি মাছ পাই, আমার সাথে নাকি মাছের একটা ভালো ভাগ্য আছে। আমি শুকনো জায়গা দিয়ে হাঁটতে গেলেও নাকি মাছ আমার পায়ে এসে লাগে এবং আমি নাকি মাছ পাই। এই জন্য যারা বিলে মাছ ধরে এরা অনেকে আমাকে সাথে করে নিয়ে যায়। তো এভাবে আমি তখন বিলে মাছ ধরতাম এবং বিলে মাছ ধরতে ধরতে আমার ছোটোবেলা থেকে না আরেকটা অভিজ্ঞতা ছিল এবং এটা হচ্ছে সাপ ধরার অভিজ্ঞতা। আমি কোনো সাপুরিয়া না এবং আমাদের পরিবারে কোনো মানুষ সাপ ধরার কাজও করে না, কিন্তু ছোটোবেলা থেকে না আমি একটু ব্যতিক্রম ধর্মী, মানে আমি যে কোনো সাপ ধরে ফেলতে পারতাম এবং সাপদেরকে গ্রামের অন্য অন্য ছেলেমেয়েরা যেরকম ভয় পায়, সাপ দেখলে দূরে সরে যায়, সাপের কাছ থেকে দূরে থাকে, কিন্তু আমি এদের মতো ছিলাম না। আমি সাপ দেখলে দৌড়িয়ে সাপকে ধরার জন্য যেতাম এবং সাপ আমাকে দেখলে পালিয়ে বেড়াতো। মানুষের আমাকে দেখলে সাপ পালাইতো আর অন্য মানুষকে দেখলে সাপে দৌড়ে আসতো সবল দেওয়ার জন্য। এইরকম একটা অবস্থা ছিল। তো আমি যখন বিলে মাছ ধরতে যাইতাম অনেক সময় সাপেরা ডিস্টার্ব করতো বা সাপ দেখলে পরে আমি সাপ দৌড়ে দিতাম, সাপ ধরতাম। এভাবে অনেকগুলো দিন কাটার পরে একদিন হঠাৎ করে আমাদের এলাকাতে সন্ধ্যার পরে আপনার মাগরিবের আজানের পরে 2জন লোক সাইকেল দিয়ে এসে আমাদের খুঁজতেছে। আমি তখন আমার এলাকার ওই যে পোলাপানের সাথে লুডো খেলতেছিলাম। ওই সময় বাজারের পাশে বসে, বাজার বলতে একটা ছোট আমাদের কয়েকটা দোকান আছে আর কি, ওইটা পাশে বসে লুডো খেলতেছিলাম। এমন সময় একজন এসে আমাদের বললো যে আজিজুল, তোর তো একজনে খুঁজতেছে, তোর 2জন লোক খুঁজতেছে। আমি তখন বললাম 2জন লোক আমাদের খুঁজতেছে, কোথায়? বলে আসতে তাড়াতাড়ি। আমি তখন গেলাম, গিয়ে যে 2জন লোক সাইকেলে দাঁড়ায় আছে, আমার বলে আপনার নাম কি আজিজুল? আমি বললাম জি, আমার নাম আজিজুল। বলে আজিজুল ভাই আমাদের সাথে চলেন, আমরা অনেক খবর পাই আপনার কাছে আসছি। এই মুহূর্তে তো আমরা কোনো সাপুরিয়া পাইতেছি না, আমাদের ঘরের ভিতরে একটা ভয়ানক সাপ ঢুকছে এবং সাপের ওই আতঙ্কে আমরা কেউ ঘুমাইতে পারতেছি না। সাপটা আমরা দেখতেছি এটা খাটের নিচে আছে, কিন্তু এই সাপটাকে ধরার কারো সাহস পাচ্ছি না বা সাপটাকে মারার কোনো সুযোগ পাচ্ছি না, কারণ ঘরের মধ্যে তো আপনি জানেন অনেকগুলা জিনিসপত্র আছে, কখনো চোখের নিচে, কখনো আপনার এখানে ওইখানে সাপটা ঢুকে যাচ্ছে, এটা মারতে পারতেছি না, আপনি ভাই আমাদের সাথে চলেন।
তা আমি বললাম যে আমি সাপ ধরি, এটা আপনারা জানলেন কার কাছ থেকে? বলে শুনেছি, লোকে বলে যে আজিজুল বলে একজন লোক আছে এই গ্রামে থাকে, সে নাকি সাপ ধরে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন। তো উনি বলে কিছু নিবেন না? আমি বলি না না ভাই, আমি কি নিব, সাপ ধরতে যাব, সাপ ধরতে কিছু লাগে নাকি? এইটা বলার পরে আমি তখন ওই সাপ ধরার জন্য ওই গ্রামে যাই, ওনার সাথে রাতের বেলা যাই। এবং রাতের বেলায় গেলে পরে মানে সাপটা কোন গর্তের মধ্যে না কোথায় জানি ঢুকে যায়, এরা আর খুঁজে পায় না। এইখানে ওইখানে আমরা সাপটাকে খুঁজতে থাকি, বাট সাপের কোনো সন্ধান পাওয়া যায় না। কেউ বলতেছে এটা ঘরতে ঢুকে গেছে, কেউ বলতেছে এই হয়েছে, কেউ বলতেছে ওই হয়েছে, মানে সাপটাকে আর টোটালি পাওয়া যাচ্ছে না। এবং সাপ যখন আর পাওয়া যাচ্ছে না, তখন আমি বললাম যে, ওরা বলে যে ভাই আপনি সাপ বের করেন। আমি বললাম ভাই আমি তো সাপের মন্ত্র জানি না, আমি তো সাপের কোনো মন্ত্র জানি না, আমি তো সাপুরিয়া না, আমি জাস্ট সাপ ধরি, আমার একটু সাপ ধরার মতো সাহস আছে, এই জন্য আমি মাঝে মাঝে সাপ ধরি, কিন্তু আমি তো মন্ত্র দিয়ে সাপকে আর গর্ত থেকে বের করতে পারবো না। ওনারা বলতেছে যে ঠিক আছে তাইলে আমরা এখন কি করব? আমি বললাম কী করবেন আপনারা জানেন? আমরা বলে ভাই আপনি রাতের বেলায় থাকেন, আমরা আপনারে মজুরি দিব, আপনি যদি চলে যান তাহলে আমরা কেউ ঘুমাইতে পারবো না, মানে আমরা কেউ এখানে থাকতে পারবো না, ভাই আপনি থাকেন, মানে আমরা খুব রিকোয়েস্ট করতেছে যে আপনি থাকেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি থাকবো। তো সারাটা রাত আমি ওই ঘরের মধ্যেই বসেছিলাম, কোনো দিক থেকে সাপটা বাসা দেয় কিনা বা গর্ত থেকে বেরোয় কিনা, বের হলে পরে আমি সাপটাকে ধরবো, ধরে বস্তাবন্দি করব। তাই এরকমভাবে আমি তখন ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম যে দেখি সাপটার দেখা পাওয়া যায় কিনা, সাপটাকে দেখি কিনা। কিন্তু দেখা গেল যে না, সাপটার আমি আর কোনো দেখা পাইলাম না। রাত কেটে সকাল হয়ে গেল, সাপের কোনো সন্ধান পাওয়া গেল না। আর রাতের মধ্যে তারা বান্দরবানের ওই দিকের কোনো এক কবিরাজের সাথে যোগাযোগ করছে, ওই কবিরাজ নাকি তারা আনবে, কি লোক পাঠাইছে না মোবাইল ফোন করছে, কীভাবে কী করছে আমি জানি না, বাট ওখান থেকে তারা কবিরাজ আনবে। তো দিনের বেলায় প্রায় আপনার এই 2:30 থেকে 3টা পর্যন্ত আমি ওদের বাড়িতে রয়ে গেছি, ওদের বাড়ি থেকে আর যাই নাই, ওরা আমাকে যেতে দেয় নাই। 3টা সাড়ে 3টার দিকে তখন একজন কবিরাজ আসছে, ওনার নাম হচ্ছে মমিন দেওয়ান। মমিন দেওয়ান বলে একজন কবিরাজ আসছে, এবং তিনি যথেষ্ট পরিমাণে ধর্মীয় একজন লোক, মানে দেখলে মনে হয় মানে উনি শুধু যে সাপুরিয়া সাপ ধরে এরকমও না, উনি অনেক জিন ভূত বা এগুলার কাজও করে। একেবারে পেট পর্যন্ত দাড়ি, সাদা দবদবে পাঞ্জাবি পরে আছে, পাগড়ি মাথায় দেওয়া আছে। আমার এসে বলে তুমি কি সাপ দেখছো? আমি বললাম যে না সাপ দেখি নাই। বলে তোমাকে আনছে কেন? আমি বলি দেখেন আমার একটু সাপ ধরার অভিজ্ঞতা আছে, মাঝে মাঝে সাপ ধরি, তো যার জন্য হচ্ছে ওরা আমাকে নিয়ে আসছে, কিন্তু মানে আমি তো আর সাপ গর্ত থেকে বের করতে পারি না, এখন সাপ তো গর্তে ঢুকে গেছে। উনি বলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কেমন সাপ ধরো আজকে আমি দেখবো। এই বলে তখন ওখানে দাঁড়ায় আছে, দাঁড়িয়ে থাকার পরে উনি কি জানি বের করলেন আর ব্যাগ থেকে বের করে ওনাদের চোখের নিচে একটা গর্ত আছে, মানে যারা আমার নিয়ে গেছিলো আর কি, যাদের ঘরে সাপটা ঢুকেছে ওনাদের ঘরে চোখের নিচে একটা গর্ত আছে। গর্তের সামনে আমারই বললো যে তুমি গর্তের সামনে এই জিনিসটা রেখে আসো। এটা অনেকটা আলু বখরার মতো, এরকম ছোট এবং শুকনো টাইপের। আমি তখন এটা রেখে আসছি, রেখে আসার পরে উনি বলে ঠিক আছে ওইটা এখানে রেখে আসছো তো, অপেক্ষা করো, সাপ বেরোবে অপেক্ষা করো। এবং কিছুক্ষণ পরে উনি বললো যে যাও গর্তের সামনে এটাকে একটু দূরে রেখে আসো, মানে অতটা কাছে রাখো না, দূরে রেখে আসো। এবার আমি তখন বললাম যে তাহলে দূরে রাখবে? বলে হ্যাঁ দূরে রাখো। এবার গর্ত থেকে মোটামুটি ওই আলু বখরা টাইপের যে জিনিসটা, এটা অনেকটা দূরে রাখি। এবং উনিও কী জানি পড়তেছে, দোয়া দরুদ পরে, এবং পরার পর ওনার হাতে পানি ছিল, ওই পানিটা গর্তের মধ্যে মারতেছে একটু পরে। এবং কিছুক্ষণ পরেই ভয়ানকভাবে সাপটা তখন ওখান থেকে বেরিয়ে আসলো। এবং সাপটা বেরিয়ে আসার পরে সাপটা অনেক দুর্বল হয়ে গেছে, মানে দেখে মনে হচ্ছে যে সাপটা হাঁটতে পারে না, চলতে পারে না, খুব কষ্ট করে, একেবারে খুব কষ্ট করে, মানে পুরো গর্ত থেকে সাপটা বের হইতে 10 মিনিট সময় লাগছে, বুঝেন। একটু করে বের হয়ে উপর আসছে। আসার পরে ওই কবিরাজ আমারে বলতেছে আজিজুল যাও এবার সাপ ধরতে পারবা? আমি বললাম পারবো। বলে যাও ধরো। এবং আমি গিয়ে সাপটার মাথার মধ্যে গপাত করে ধরে ফেলার পরে উনি আমাকে বস্তার মধ্যে সাপটা ঢুকানোর পরে এমন বলে বাহ সাবাস, তুমি এরকম করে সাপ ধরে ফেললা, সাপ তো তোমাকে ছোবল মারতে পারতো। আমি বলি সাপ আমারে ভয় পায় না, আমি সাপরে ভয় পাই না, সাপে আমারে ভয় পায়। পরে বলে ও আচ্ছা ভালো, তো এরকমভাবে সাপ যে ধরো তোমার সাপে ছোবল মারে না? আমরা বললাম তো আমি সাপের ভয় পাই না, সাপে আমারে ভয় পায়। পরে বলে আচ্ছা আজিজুল ঠিক আছে, তো তুমি সাপ তো ঢুকাই দিলে। এবার ওরা টাকা দিছে। এখন টাকা দেওয়ার পরে ওনারা অনেকগুলো টাকা দিছে, প্রায় আপনার সে সময় 10,000 টাকার মতো দিছে। দেওয়ার পরে উনি আমার 5,000 টাকা দিয়ে দিল কবিরাজ, মানে আপনার মুমিন দেওয়ান আমার 5,000 টাকা দিয়ে দিল। আমি বললাম যে না আপনি আমার টাকা দিতেছেন কেন? সাপ ধরছেন আপনি। বলে কে বলে সাপ আমি ধরছি? সাপ তো তুমি ধরলা। এই সবারই বলতেছে এই সাপ ধরছে কে? সাপ উনি ধরে নাই? বলে হ্যাঁ। আমি বলি সাপ তো আপনি বের করে আনছেন গর্ত থেকে, আমি তো আর গর্ত থেকে সাপ বের করতে পারি নাই, তো সাপ যেহেতু গর্ত থেকে আপনি বের করছেন। বলে সাপ আমি গর্ত থেকে বের করছি এটা ঠিক আছে, কিন্তু সাপটা তো ধরছো তুমি, তাই না? সাপ ধরছো তুমি, সুতরাং তুমি এই টাকার মালিক। 5,000 টাকা আমার দিয়ে দেয়, এবং আমি ওনার কাছ থেকে 5,000 টাকা নিই। নেওয়ার পরে উনি আমারে বলে যে তুমি কি করো?
আমি বললাম যে কিছু করি না। বলে তোমার পরিবারে কে কে আছে? তা পরিবারের লোকজনের কথা সব কিছু বললাম। বলার পরে উনি আমার বলে, ও আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে যদি কখনো আসো। উনি ওর ঠিকানা আমাকে দিয়ে গেল একটা কাগজে লেখা। উনি বান্দরবান কোথায় থাকে ওনার ওই ঠিকানা দিয়ে গেল, দিয়ে যদি মনে করো কখনো আসবা তাহলে বান্দরবানের এদিকে আইসো, আমি এখানে আসি। উনি আমাকে ঠিকানা দিল এবং ওনার ওই ঠিকানাটা নেওয়ার পরে আমি তখন বাড়িতে চলে গেছি। তো সেদিন আমি 5,000 টাকা ইনকাম করে আসছি, মানে বড় বিশাল বিষয়। আমি মাছ টাছ কিনে আনি বাজার থেকে, এটা ওইটা কিনে আনি। আমার বাবা মা ভাই বোন উভয় অনেক খুশি হয় যে আমি মোটামুটি অনেক টাকা ইনকাম করছি। তো মা আমারে সবসময় বলে যে আজিজুল, এই টাকা তুই কোত্থেকে আনলি, কীভাবে পাইলি? তা আমি তখন মার কাছে বলে যে মা এমনভাবে আমি সাপ ধরছি, সাপ ধরার পর উনি আমার 5,000 টাকা দিছে। তো আমার আম্মা বলে লোকটা কই থাকে? আমি বললাম বান্দরবান থাকে। তিনি আমাকে বলছে যদি আমি তার কাছে যাই তাহলে সে আমারে কাজ দেবে, তার সাথে আমি থাকতে পারবো। আমার মা আমারে বলে লোকটার সাথে একদিনে গেলি এবং যাওয়ার পরে একটা সাপ ধরাতেই যদি তোরে 5,000 টাকা দিয়ে দেয়, তাহলেই লোকটা তো অনেক ভালো মানুষ। এবং আমি নিশ্চিত করে বলতে পারি এই লোকটা, মানে এই লোকটার সাথে তুই যদি থাকিস তাহলে অনেক ভালো কিছু করতে পারবি। তোর যেহেতু 5,000 টাকা দিছে, তুই তো গ্রামে ঘুরে ঘুরে খাচ্ছিস, এদিকে ওদিকে যাচ্ছিস, তোর তো কোনো কাজ কাম নাই, এভাবে বোবো ঘুরে ঘুরে বেড়াস, তুই একটা কাজ কর, তুই লোকটার কাছে চলে যা। এরকম করে মা আমারে বলতেছে। আমি বলি চলে যাবো মানে? এটা তুমি কি বললা? মা আমার বলে আমি বললাম যে ওই লোকটার কাছে তুই চলে যা এবং ওই লোকটার সাথে থেকে তুই সাপ ধরা শিখ। এই লোকটার সাথে তুই সাপ ধরা শিখ এবং সাপ ধরা শিখে লোকটা তোরে বেতন দিবে, এটাই মনে হয় ভালো। মানে মা চাচ্ছে যে আমি অন্তত কোনো একটা কাজে লেগে যাই, কারণ বাড়িতে থাকি আমি এখানে সেখানে সাপ ধরি, লোকের সাথে দুষ্টমি করি, শয়তানি করি, এরকম করে আমার সময় কাটে। আমি তো প্রফেশনালি কোনো কিছু করি না, মানে কোনো কাজ কাম করি না। তা আম্মুর কথা হচ্ছে যে আমি যদি এই সাপুরিয়ার সাথে চলে যাই এবং ওনার সাথে থাকি তাহলে হয়তো উনি আমাকে মাস শেষে একটা বেতন দিবে, আমার একটা চাকরি হবে। এইটা চিন্তা ভাবনা করে আম্মু তখন আমারে বললো যে তুই বান্দরবান চলে যা ওই বাড়িতে। তো এখানে আমার আব্বাও বলে, ছোটো ভাই বোন আছে, ভাইরা আছে, বড় বোনেরা আছে, সবাই তখন বলে যে তুই চলে যা, এরকম করে বলে। বলার পরে একদিন আমি আম্মার কাছ থেকে কিছু টাকা নিছি। তো কিছু টাকা নিয়ে বান্দরবান যেহেতু ঘোরার জায়গা, আমি অনেকগুলো টাকা নিয়ে আমি তখন ওইখানে ওই কবিরাজের যে ঠিকানা ছিল ওই ঠিকানা অনুযায়ী আমি তখন ওই মুমিন দেওয়ানের কাছে গেলাম। এবং ওনার কাছে যাওয়ার পরে আমি ওখানে গিয়ে দেখলাম যে উনি মোটামুটি একটা নীরব নিচ্ছিন্ন একটা জায়গায় থাকে। যেখানে উনি থাকে এটার মধ্যে ওনারও ঘর আছে, বাড়ি আছে এবং পাশেই হচ্ছে ওনার একটা মসজিদ আছে, ছোট একটা মসজিদ। ওখানে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আজান দেয় এবং পাহাড়ের আশেপাশে যে ছোট ছোট বাঙালি পরিবারগুলো আছে ওখান থেকে কিছু মানুষ ওই পাহাড়ের উপরে নামাজ পড়ার জন্য আসে। মূলত ওই জায়গাটা হচ্ছে মানে সাকমাদের একটা জায়গা, বেশিরভাগই হচ্ছে সাকমা ওখানে এবং সবারই সাকমার ঘর বাড়ি। বাঙালি যারা আছে তারা হাতে গোনা খুবই কম, অল্প কিছু বাঙালি ওখানে থাকে আর সবাই হচ্ছে পাহাড়ি, মানে ওখানকার লোকাল আর কি। তো আমি তখন ওইখানে গেছি, যাওয়ার পরে উনি তো আমাকে দেখে অবাক, কী ব্যাপার আজিজুল, আমাকে দেখেই চিনে ফেলছে, আমার নাম ধরে আমাকে ডাকতেছে। আজ বহু মাস পরে গেলাম, কিন্তু অনেক মাস পরে। তো আমার বলে ভালো আছো? আমি বললাম জি হুজুর ভালো আছি। ওরা বলে এখানে কেন আসছো? আমি বললাম আসছি তো আপনার দেখার জন্য। পরে হাসতেছে যে আমাকে দেখতে আসছো। আমি যখন গেছি তখন বিকেল হয়ে গেছে, মানে বিকেলের কাছাকাছি। তখন উনি আমার জিজ্ঞেস করে দুপুরবেলা খাইছো? আমি বললাম যে না দুপুরে তো খাই নাই। বলে ও আচ্ছা চলো তাহলে আমার সাথে একসাথে খাবা, আমারও একটু কাজ ছিল আজকে দুপুরে, আমি খাই নাই। পরে উনি আমার জোর করে নিয়ে গেল, নিয়ে গিয়ে খাওয়ার আসনে বসাইলো এবং বলল খাবার খাও। তো উনিও খাবার খাচ্ছে, আমিও খাচ্ছি। ওনার মতো একজন বড় মাপের একজন লোকের সাথে বসে খাবার খেতে আমার ভালোই লাগলো। তো ওনার সাথে খাওয়া দাওয়া করলাম, করার পরে আমার বলে যে আজিজুল তুমি কি আমার এখানে থাকতে আসছো, একবারে থাকবা? কারণ হচ্ছে আমি কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, উনি দেখছে ব্যাগের মধ্যে আমার কাপড় চোপড় সব কিছু, একটা বড় একটা ব্যাগ নিয়ে আসছি। তো আমি বললাম যে আমি থাকবো আপনার কাছে, এটা আপনি কেমনে বুঝলেন? পরে বলে তুমি যেই বড় ব্যাগ নিয়ে আসছো ওই ব্যাগ নিয়ে তো কেউ আর ঘুরতে চায় না, অবশ্যই তুমি আমার কাছে থাকতে আসছো, কাজে আসছো না? পরে আমি বলি হ্যাঁ আপনি যদি রাখেন আমি আপনার সাথে থাকবো। বলে তোমার মতো এরকম ভালো ছেলেকে কে রাখবে না, অবশ্যই সবাই রাখার চেষ্টা করবে, তা আমিও তোমাকে আমার সাথে রাখবো। তুমি যদি আমার সাথে থাকো, ঠিকমতো কাজকাম করো, আমার কথা শোনো, আমার কথা মানো, তাহলে তোমাকে আমার সাথে রাখবো। আমি বললাম আমি আপনার সব কথা অক্ষর অক্ষরে শুনবো, আপনি যেটা বলেন, যখন যাই বলেন আমি আপনার সব কথা শুনবো, আপনার কথা মানবো এবং আপনার দেখানো পথ দিয়ে আমি চলাফেরা করব। উনি বলে বাহ মাশাল্লাহ, ঠিক আছে ভালো, তাহলে থাকো। এরপরে আমি ওনার ওখানে থাকতে শুরু করি। তো ওনার ওখানে আমি থাকতে শুরু করি, তো তিনি আমাকে সাপ ধরার যে একটা, মানে সাপ যে ধরতে হয় মন্ত্রের মাধ্যমে, যে সাপ গর্ত থেকে বের করতে হয় এবং সাপ ধরার যে দোয়াটা আছে ওই দোয়াটা উনি আমাকে শিখিয়ে দেয়। এবং শিখিয়ে দেওয়ার পরে ওনার কিন্তু প্রচুর পরিমাণের উনি কিন্তু অনেক মানে ফেমাস একজন মানুষ, অনেক লোকজন ওনাকে চিনে, বিভিন্ন জায়গায় উনি যায় এবং এখানে সেখানে উনি যাতায়াত করে। এবং ওই যাতায়াতের জন্যই তখন হলো কি
যে উনি আমাকে ওই সাপ ধরার দোয়াটা শিখিয়ে দেয় এবং এরপরে উনি যেখানেই সাপ ধরতে যাইতো আমাকে সাথে নিয়ে যাইতো। আমি যাইতাম ওনার সাথে, উনি মন্ত্রতন্ত্র পড়তো, আমি সাপ ধরতাম। এমন করে করে ওনার সাথে আমি দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 বছর মতো থাকি। আমার বয়স তখন প্রায় 18-19-এর মতো হয়ে যায়। ওই রকম বয়সে আমি ওনার সাথে থাকি, সবসময় পাঞ্জাবি পরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, টুপি পরি এবং একজন দিনদার মুসলিমের মতো চলাফেরা করি, যাকে মানে এক কথায় বলা চলে যে একজন ভালো মানের মুসলিমের মতো আমি ওনার সাথে চলাফেরা করি, ওনার সাথে থাকি এবং উনি আমার কথাবার্তা অনেক শোনে। আমি যখন যেটা বলি, যেভাবে যেই কথা বলি, আমার কথা উনি মানে রাখে এবং আমিও ওনার কথা শুনি। দুজনের সাথে একটা ভালো সম্পর্ক আছে। তো উনি কিন্তু আবার মানে ওনার ছেলে মেয়ে আছে, ওনার সংসার আছে, বাট ওনাদের সাথে উনি তাদের সাথে থাকে না। তারা বান্দরবনের শহরের কাছাকাছি কোনো এক বাড়িতে থাকে। তো উনি ওই পাহাড়ের ওখানেই থাকে, উনি ওখানে উপাসনা করে, ওইখানে থাকে। উনি আমাকে বললো যে মানুষের বসতি ওনার ভালো লাগে না, মানে মানুষের সাথে থাকা এবং মানুষের ওই বসতি ওনার ভালো লাগে না। এই জন্য উনি সভ্য সমাজ থেকে একটু দূরে থাকতে চায়। তো এরকম করে থাকতো। তো উনি যখন ওই পাহাড়ে থাকতো তখন আমি কিন্তু রান্নাবান্না করতাম। আমি ওনার জন্য আমি নিজের হাতে নিজে রান্না করতাম, ওনারে খাওয়াইতাম এবং ওনার সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার, মানে অনেক বাপ ছেলের মতো সম্পর্ক। অ্যান্ড এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে 2টা বছর কিন্তু ওনার সাথে আমি টোটালি ছিলাম। 2 বছরে বাড়িতে গেছি, বাড়ি থেকে আসছি। প্রতি মাসে মাসে উনি আমাকে মোটা অঙ্কের অনেক টাকা বেতন দিত। ওই বেতনের টাকা আমি বাড়িতে পাঠাইতাম, আমার আব্বা আম্মা নিয়ে যাইতো এবং ভাই বোন সবাই মিলে আমাকে তখন সবাই অনেক ভালোবাসে যে আমি অনেক বেশি টাকা উপার্জন করতেছি, পরিবারের জন্য টাকা পাঠাইতেছি। সবাই আমাকে অনেক আদর করে, সবাই আদর করে। ওনার সাথে থাকতাম, সাপ ধরতাম। এরকম করতে করতে 2 বছর পরের একটা ঘটনা আমি শেয়ার করি। একদিন অনেক রাত প্রায় আপনার 9টা থেকে 10টার মতো বাজে। আমরা কিন্তু আবার 8টার মধ্যে ঘুমিয়ে পড়তাম, মানে এশার নামাজ পড়ে আর 1 সেকেন্ডও জেগে থাকতাম না। এশার নামাজ পড়ে উনি ওনার খাটে এবং আমি আমার খাটে ঘুমিয়ে পড়তাম। তো দেখা যায় যে যখন ঘুমিয়ে যেতাম না, মানে পাহাড়ের উপরে, তো পাহাড়ের কিন্তু নিজস্ব একটা শব্দ আছে। যারা দূর পাহাড়ের দেশে থাকে এরাই এই শব্দটা সম্বন্ধে জানে। ঘুম 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 করে একটা শব্দ আসে এবং পাহাড়ে ওই ঘুম ঘুম শব্দে আমার তখন ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে যাই। হঠাৎ করে মনে হলো যে কিছু লোক এসে আমাদেরকে ডাকতেছে, আমাদের ঘরের সামনে এসে আমাদেরকে ডাকতেছে এবং 2-3 বার ডাক দেওয়ার পরে উনি তখন আমাকে বললো, মানে মমিন দেওয়ানে বললো যে আজিজুল দেখো তো কে আসছে, কে ডাকতেছে। আমি তখন উঠলাম, ওইটা দরজা খুললাম, খোলার পর দেখলাম যে সাকমা, মানে কয়েকটা সাকমা ছেলে মেয়ে দাঁড়ায় আছে। তো ওনাদেরকে দেখে আমি বললাম, মানে ওনারা তার বাংলা অত ভালো জানতো না, তো যতটুকু পারতো অতটুকুতে কথা বললাম। পরে আমরা বলে যে আমরা মুমিন দেওয়ানের কাছে আসছে, ওনার সাথে কথা বলবো। পরে বললাম আপনাদের বাড়ি, পরে বললো তারা ওইদিকে থাকে, মানে কোনো একটা পাহাড়ের নাম বললো, ওই পাহাড়ে তারা থাকে, দেখাই দিল আমারে। পরে আমি বললাম যে ওস্তাদ তো ঘুমাই গেছে, আচ্ছা আমি হুজুরের সাথে কথা বলে আপনাদেরকে জানাইতেছি। পরে ওনার রুমে গেলাম, রুমে গিয়ে ডাক দিলাম যে এই ঘটনা। উনি আমার বলে এত রাতের বেলায় কেন আসছে, আচ্ছা ঠিক আছে আসতে বলো। পরে তাদেরকে আমি ভিতরে ডাকলাম, তারা তখন ভিতরে গেল, গিয়ে মুমিন দেওয়ানের সাথে বসছে এবং বসার পরে তারা মুমিন দেওয়ানকে বলতেছে যে তারা বেশ কয়েকটা মাস ধরে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক বড় আকারের একটা সাপ তাদের বাড়িতে ঢুকে তাদের খাবার দাবার খেয়ে ফেলে এবং তাদের গবাদি পশুদেরকে ভয় দেখায়, তাদের সন্তানদেরকে ভয় দেখায়। ওই সাপ কিন্তু কাউরে কামড় দেয় না, কিন্তু ভয়ানক আকারের একটা সাপ সবাইকে খুব বিরক্ত করতেছে এবং এই সাপটা ধরতে হবে। আর এই সাপটা বিশেষ করে রাতের বেলায় আসে, দিনের বেলায় সাপটাকে দেখা যায় না। তো তারা সাপটাকে এখন নাকি দেখছে, তাদের বাড়ির আঙিনায় ঘোরাফেরা করতেছে, এই জন্য উনি এখানে আসছে। পরে মুমিন দেওয়ার বললো যে দেখো রাতের বেলায় তো আমি কোথাও সাপ ধরতে যাই না, রাতের বেলা আমি থাকি। পরে বলে আপনি যদি না চান তাহলে আপনি শিষ্যরে পাঠান, এই হয়তো আমার সাপটা ধরে নিয়ে আসবে। পরে তিনি বলে ঠিক আছে তোমরা বাইরে যাও, আমি কথা বলি। পরে লোকগুলো বাইরে গেল। তো আমার পরে কবিরাজ বলতেছে যে আজিজুল যাইবা। আমি বললাম যে হুজুর আপনি যেটা বলেন এটাই, কারণ আপনি না গেলে আমি কি পারবো। কিন্তু এর আগেও আমি অনেকগুলো কাজ করেছি, উনি আমাকে বিভিন্ন জায়গায় পাঠাইছে, অনেক জায়গায় পাঠাইছে। আমি সফলভাবে ওখান থেকে সাপ ধরে সাপ নিয়ে আসছি এবং ওই ভালো একটা অভিজ্ঞতা আমার আছে। ওই অভিজ্ঞতার আলোকেই তিনি তখন আমাকে বলতেছে যে ঠিক আছে তুমি যাও, আমার বিশ্বাস তুমি গেলে সাপ ধরতে পারবা, তুমি যাও, তুমি গিয়ে সাপটা ধরে নিয়ে আসো, তুমি যাও। তো সাকমা ছেলে মেয়েগুলোর সাথে আমার পাঠাইলাম। আমি তখন ব্যাগের ভিতরে আমাদের যেসব জিনিসপত্র আছে সাপ ধরার, এই সব কিছু আমি নিয়ে নিলাম এবং নিয়ে নেওয়ার পরে আমি ওই সাকমা ছেলেগুলোর সাথে হাঁটতে শুরু করলাম পাহাড়ের পথে। আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ের ওই পথ হেঁটে আমি তখন ওদের ওই গ্রামে ঢুকলাম, ওদের ওই গায়ে ঢুকলাম এবং ওদের গায়ে ঢুকার পরে মানে ওরাও পাহাড়েই থাকতো, 8-10টা ফ্যামিলি আর কি একসাথে থাকে সাকমা। তো এখানে যেতে প্রায় অনেক রাত হয়ে গেছে, অনেক রাত। পরে ওরা আলোক টালোক জ্বালাইলো, বললাম যে সাপ কোন দিকে গেছে, বলো ওই দিকে। তো আমাদের তো মন্ত্র জানা আছে, সাপ যেখানেই থাকুক আমরা একটা কুণ্ডুলি দিব, একটা দাগ দিব, সাপ এখানে চলে আসবে, মানে সাপ যেখানেই থাকুক সাপ এই জায়গার মধ্যে চলে আসবে।
এবার যেটা হলো, আমি কুণ্ডুলি দিলাম, কুণ্ডুলি দেওয়ার পরে আমি মন্ত্র পড়তে শুরু করলাম এবং মন্ত্র পড়তে পড়তে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু সাপ আর আসে না। সাপ আর আসে না এবং তারা বলে যে সাপ তারা আশেপাশেই দেখছে, এদিকেই দেখছে, কিন্তু সাপ আর আসে না। এবার এরকম করতে করতে হঠাৎ করে সাপটাকে আবার দেখা গেছে। ওই সাকমা আরেক ছেলে চিৎকার করছে, ওই সাপ দেখছি, সাপ দেখছি। আমি তখন দৌড়ে গেলাম, গিয়ে দেখি যে সাপটা ওদের ওই ওই যে আপনার বাঁশ যে আছে, ওরা তো বাঁশে দিয়ে চারপাশ দিয়ে তারপরে ঘর বানায়, ওই বাঁশের বেড়া দিয়ে নিচে নিচে নামতেছে। খুব বড় সাপ, অনেক বড় একটা সাপ, কালো কিচকিচা, কালো ভয়ানক আকারের। তা আমি তখন ওইখানে বসে যত সাপই হোক, যেরকম সাপই হোক, ওই দোয়াটা যখন আমি পড়বো সাপ কিন্তু চলে আসবে, সাপ দুর্বল হয়ে যাবে। ওই দোয়াটা পড়ার পরে যখন ফু দিলাম, ভাই সাপটা একটু দুর্বল হলো না, সাপটা দৌড়ে আমার এদিক থেকে চলে গেল, বনের দিকে ঢুকে গেল। এবার আমি আবার ওইখানে কুণ্ডুলি দিলাম, আবারও কুণ্ডুলি দিয়ে আবারও দোয়া পড়তে শুরু করলাম। কুণ্ডুলি দিয়ে আবারও দোয়া পড়তেছি, কিন্তু সাপ আর আমার আশেপাশে আসে না। বুঝতে পারলাম না যে কী ব্যাপার, সাপ আসতেছে না কেন। দোয়া পড়লাম, কুণ্ডুলি দিলাম, এত কিছু করতেছি, তাহলে সাপকে আমি পাচ্ছি না কেন। আমি প্রায় ভোর রাত 4টা পর্যন্ত এই জন্য অপেক্ষা করি, এইভাবে চেষ্টা করি, বাট আমি সাপ ধরতে পারি না। 4টা পর্যন্ত ওই পাড়ার যারা ছিল আর কি, সাকমা, এরা সবাই জেগেছিল, সবাই আমার সাথে জেগেছিল। আমি সাপ ধরার চেষ্টা করতেছি, ওরাও আমার সাথে সাথে আছে, ওরা ওদের মতো করে চেষ্টা করতেছে, আমি আমার মতো করে চেষ্টা করতেছি, কিন্তু সাপ আর ধরা হলো না। এবং সাপ না ধরার পরে সকালবেলা ভোরে ভোরে আমি তখন একেবারে ব্যর্থভাবে আমি ফিরে আসছি, আমার ওই পাহাড়ে চলে আসছি। এবং আসার পরে উনি আমাকে দেখে বলতেছে, মুমিন দেওয়ান আমার দেখে বলতেছে, কী ব্যাপার আজিজুল, তুমি সারা রাত কোথায় ছিলা? আমি বললাম, হুজুর আপনি আমার যেখানে পাঠাইছেন আমি সেখানেই ছিলাম। বলে, ক্যা তুমি সাপ ধরো নাই? আমি বললি, না আমি তো সাপ ধরতে পারি নাই। বলে, কি বলো, কেন? আমি বললাম যে হুজুর আপনি আমাকে সাপ ধরান, আপনার সাথে আমি সাপ ধরতে যাই, যত জায়গায় আমি গিয়েছি কোনো জায়গায় আপনি আমাকে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন আমি ওই দোয়াগুলো পড়ছি, মাইলের পর মাইল দূরে থাকার পরেও সাপ আমাদের কুণ্ডুলির মধ্যে চলে আসছে। আমাদের দোয়া পড়াতে সাপ আমাদের কুণ্ডুলিতে আসছে। কোনো দিন এরকম কি ঘটনা ঘটেছে যে চোখের সামনে সাপ আছে, আমি দোয়াটা পড়তেছি, কিন্তু দোয়া পড়ার পরেও সাপ আমার কাছে আসলো না এবং সাপ আমার থেকে দূরে সরে গেল। আমাকে দেখে মনে হয় দূরে সরে গেছে। উনি আমারে বলতেছে, হ্যাঁ এরকম ঘটনাও ঘটে। আমি বললাম, কিন্তু এরকম ঘটনা তো বিগত 2-2.5 বছর আমি আপনার সাথে আসি, কোনো জায়গায় তো এরকম কোনো ঘটনা ঘটে নাই যে সাপ দেখার পরে দোয়া পড়ার পরে সাপ আমাদের কাছ থেকে চলে গেছে, এরকম কোনো ঘটনা তো ঘটে নাই, কিন্তু এটা এখন কেন ঘটলো? উনি আমাকে বলে, কেন ঘটলো এটা সময় হলেই বুঝতে পারবা, এখন তুমি সাপ ধরতে পারো নাই। আমি বললাম যে না আমি ধরতে পারি নাই। পরে বলো, ওরা কি বললো? আমি বললাম যে ওরা এই কথা বলছে। পরে বলে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা আবার যাব। এই বলার পরে তখনই দুপুরের দিকে, দুপুরে আমরা খাওয়া দাওয়া করছি, ওই সময় এই সাকমা ছেলেমেয়েগুলো আবারও আসছে। এসে আমার হুজুরে বলতেছে যে কী ব্যাপার, আপনার শিষ্য গেল, সে তো সাপ ধরতে পারলো না, তার সামনে দিয়ে সাপ ঘুরে চলে গেল, সে সাপকে আটকাতে পারলো না, বিষয়টা কি এটা বলে। তো বলার পরে তখন উনি বলতেছে যে ঠিক আছে আমি বিকেলবেলা যাবো, 4টা বাজে আমি যাবো, গিয়ে আমি সাপ ধরবো, তোমরা চলে যাও, সাপটাকে সন্ধ্যার পরে ধরতে হবে, সন্ধ্যার আগে ধরা যাবে না, আর সন্ধ্যার আগে এটা আসবেও না, তোমরা যাও, সন্ধ্যার পর আমি ধরবো। এই কথা বলে ওনারা তখন চলে গেল। এবার আমি হুজুরে বলতেছি যে হুজুর আমি এত মন্ত্র বললাম, আমি সাপ ধরতে পারলাম না, তাহলে সাপ ধরার মনে হয় স্পেশাল কোনো একটা মন্ত্র আছে যেটা আপনি আমার শিখান নাই, এই জন্য আমি সাপ ধরতে পারি নাই। তিনি তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, না সাপ ধরার স্পেশাল কোনো মন্ত্র নাই, স্পেশাল কোনো মন্ত্র আমি যতটুকু জানি সাপ ধরার, হয়তো এর বাইরে কিছু থাকতে পারে কিন্তু আমি জানি না, বাট আমি এই মুমিন দেওয়ান আমার কাছে সাপ ধরার যে দোয়াগুলো ছিল সব দোয়াগুলো আমি তোরে শিখাই দিছি, আমি কোনোটাই তোর কাছ থেকে লুকাই নাই। আমি বললাম, আপনি যদি সব দোয়াই আমারে শিখাই দেন, আমি যদি সব দোয়াই পারি, তাহলে আমি এত চেষ্টা করে সাপ ধরতে পারলাম না, সারাটা রাত কভার করে ব্যর্থভাবে আমি ফিরে আসলাম, আর আপনি এখন বলতেছেন যে আপনি নাকি সাপ ধরবেন। তো যদি আপনি আমাকে স্পেশাল কোনো দোয়া না পড়ান, তাহলে আপনি কি এমন দোয়া পরে আপনি সাপ ধরবেন? উনি বলে, আমি তো সাপ ধরার দোয়া দিয়ে সাপ ধরবো না, আমি জিন ধরার দোয়া দিয়ে জিন ধরবো। আমি বললাম, আপনি জিন ধরার দোয়া দিয়ে জিন ধরবেন? বলে, তুমি আমাকে যা বলেছো বা তুই যা বলেছিস, তোর কথাবার্তা শুনে আমি যেটা বুঝছি, এটা কোনো সাপ না, এটা অবশ্যই কোনো একটা জিন হবে, এটা একটা জিন সাপ হবে, এজন্য তুই সাপের দোয়া পড়াতে এটা তোর কাছে আসে নাই, কারণ এই সাপের দোয়াটা তার গায়ে লাগে নাই। যদি সত্যিকারের সাপ হইতো, তাহলে যেই দোয়া তুই পড়ছিস ওই দোয়া পড়ার পরে দুনিয়ার কোনো সাপ লুকিয়ে থাকতে পারতো না, বাধ্য হইতো ফিরে আসার জন্য, তোর কাছে আসার জন্য। এই সাপটা যেহেতু তোর কাছে আসেই নাই, তাহলে তুই নিশ্চিত থাক এটা কোনো সাপ না, এটা একটা জিন হবে। আচ্ছা সমস্যা নাই, বিকেলবেলা গেলেই তুই বুঝবি। এবং এইটা বলার পরে উনি তখন আমাকে সাথে করে নিয়ে গেছে সাপটা ধরার জন্য।
এবং সাপ ধরার জন্য ওখানে গেছে। যাওয়ার পরে ওই মাটিতে পা রেখে উনি বলতেছে যে আজিজুল, আমি যা বলেছি তাই সত্য, এটা একটা সাপ, এটা একটা মহিলা জিন আমাকে বলে। তো আমি যতটুকু জানি মহিলা জিন মানে পরী। আমি বললাম তাহলে কি পরী? বলে হ্যাঁ, কম বয়স্ক একটা পরী, বিয়ে করবি এমনি বলে। তো এটা বলার পর আমি একটা হাসি দিই। তো উনি তখন কাছে যায়, কাছে যাওয়ার পরে উনি ওনার মতো করে সে জায়গার মধ্যে বসে একটা কুণ্ডলি এঁকে উনি ওনার মতো করে দোয়া পড়তে শুরু করে। আমি আমার ওস্তাদের সাথে আজকে 2.5 বছরের মতো আছি, বাট আমি কোনোদিনও দেখি নাই যে কোনো একটা সাপ ধরার জন্য উনি এত কষ্ট করতে। রাত্রে প্রায় 1টা পর্যন্ত বেজে গেছে। উনি ওনার শরীরে শুধু লুঙ্গি ছাড়া আর কোনো কিছু রাখে নাই। ওনার শরীরে আগুনের মতো ভাব বেরোচ্ছে, মানে ধরেন আপনার কোথাও আগুন তুলে যেরকম আগুনের একটা কালো ধোঁয়া বেরোয় না, ওনার শরীর থেকে এরকম কালো ধোঁয়া পড়তে মানে বেরোইতেছে। উনি মন্ত্র পড়তেছে, জোরে জোরে উচ্চ সুরে মন্ত্র পড়তেছে। সারাটা রাত উনি ওখানে কাটাই দিল, কিন্তু ওই সাপটাকে উনি ধরতে পারলো না। এবং সাপটাকে ধরতে না পারায় উনি খুব রেগে গেল, মানে খুব রেগান্বিতভাবে চেষ্টা করতেছে ধরার জন্য। এবং সাপটাকে ধরতে না পাইরা উনি সকালবেলা ওখানে অজ্ঞানের মতো হয়ে গেল, মানে জ্ঞান হারাই ফেলছে। তো চাকমা ছেলেমেয়েরা ওনার মুখে পানি টানি ঢাললো, ওনারা খাবার দাবার দিল। খাবার দাবার খেয়ে ওরা বলতেছে যে আমি একটু আমার বৈঠকে যাব, আমি আবার আসবো, আমি আগামী দিন সন্ধ্যার সময় আবার আসবো, মানে আজকে সন্ধ্যে আবার আসবো, এই দিনের বেলা এটাকে ধরা যাবে না, এটা অনেক দূরে চলে গেছে। তো ওরাও না বুঝতে পারে না যে কী হচ্ছে, মানে ঘটনাটা কী হচ্ছে এটা কেউই বুঝতে পারে না। এবং একটা পর্যায়ে উনি তখন ওই মুমিন দেওয়ান আমাকে দিয়ে আবার আমাদের বৈঠকখানায় আসলো। বৈঠকখানে এসে আমরা বলতেছে, আজিজুল দেখলা তো, এত চেষ্টা করেও এটারে বসে আনা গেল না। এটা কোনো নর্মাল জিন না, এটা একটা পরী এবং কম বয়সী একটা পরী। এটা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে এবং পরীদের ভিতরে বা জিনদের মধ্যে অনেক জাত আছে, ওই জাতের জিনেরাই বেশিরভাগ সাপের রূপে ধরে। তো এটা সাপের রূপ ধরে আছে। তো এটার আমি এত চেষ্টা করলাম, আনতে পারলাম না। তো ঠিক আছে, আমি দেখি কি করা যায়। এই বলে উনি তখন সারাটা দিন কি জানি মন্ত্র পড়ছে, মানে সারাটা দিন উনি এটা নিয়ে চিন্তা করছে, দোয়া পড়ছে, মন্ত্র পড়ছে, মানে এইটাকে আয়াত্তে আনার জন্য, এটাকে কন্ট্রোলে আনার জন্য যা যা করা দরকার, যেসব জিনিস করা দরকার উনি সব কিছু করছে ওনার মতো করে। এবং করে সন্ধ্যার দিকে উনি আমারে বলল, মাগরিবের পরে একটু পরে আমারে বলল যে আজিজুল চল। আমি তখন বললাম যে তাহলে আজকে আবার যাবেন? বলে হ্যাঁ, আবার যাব এবং আবার গিয়ে সাপটাকে যেভাবে হোক ধরে সাপটাকে, মানে এই জিনিসটাকে আনতেই হবে। এবং এটাকে আমি যেভাবে নাড়া দিয়ে আসছি, এটা কিন্তু এখন মানুষের আরও ক্ষতি করবে। এতদিন কী পরিমাণের ক্ষতি করছে তাদের আমি জানি না, কিন্তু তারা যেহেতু আমাকে নিয়ে গেছে, এটা যেহেতু আমি নাড়া দিয়ে আসছি, আজকে রাত্রে এখানে মানুষ মারাও যেতে পারে, হয়তো এটা কাউকে মেরেও ফেলবে। তো সন্ধ্যা হওয়ার আগে আমরা ওখানে চলে যাব। আমরা যদি ওখানে থাকি তাহলে এটা আর মানুষের ক্ষতি করতে পারবে না, তুই আমার সাথে চল। এবার মাগরিবের কিছুক্ষণ পরে আমরা মাগরিবের নামাজ পড়ছি, পরে উনি আর আমি ব্যাগ হাতে নিয়ে এই আবারও উঁচু নিচু পাহাড়ের পথে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 ওই সাকমা পাড়াতে আবারও গেলাম। এবং সাকমা পাড়াতে যাওয়ার পরে দেখলাম যে সাকমার যারা সদস্য ছিল ওরা সবাই গোল মিটিং করে বসে আছে ওদের উঠানের মধ্যে, সবাই বলতেছে কি করবে না করবে। পরে আমরা গেলাম। পরে আমার ওস্তাদ তখন আমারে বলল যে তুই একটা কাজ কর, আমি তোর একটা দোয়া শিখিয়ে দিই, তুই এটা পড়বি, আমি ওইটা পড়বো। এবার আমরা দুজনে দুই দোয়া পড়তেছি। চিন্তা করেন, আবারও এরকম দোয়া পড়তে পড়তে সারাটা রাত প্রায় কেটে রাত 3টার দিকে, আলহামদুলিল্লাহ রাত 3টার দিকে তখন আমরা এই সাপটাকে দেখলাম যেটা আস্তে আস্তে করে একেবারে দুর্বলভাবে হচ্ছে আপনার পাহাড়ের থেকে কুচি থেকে, পাহাড়ের নিচ থেকে এঁকে বেঁকে কোমর ধুলিয়ে খুব কষ্ট করে উঠে আসছে। এবং আসার পরে আমি জানি না মানে আমার ওস্তাদ কি দেখছে বা এখানে যারা সদস্য ছিল তারা কি দেখছে, সাপটা উঠে আসার পর আমি যখন এটার দিকে তাকাইলাম, সাপের দিকে তাকাইলাম, আমি দেখলাম যে একটা মেয়ে শুয়ে আছে এবং তার চেহারা এত সুন্দর, মানে এত যে সুন্দর তার চেহারা, এইরকম চেহারার কোনো মেয়ে আমি দেখি নাই। আমি কিন্তু তখন সাপটারে দেখি না, আমি একটা মেয়েরই দেখি। এবং মেয়ের দিকে দেখতেছি, আমি তখন ওই মেয়েটার দিকে তাকে আমি মন্ত্র পড়া ভুলে গেছি, মানে আমি যে মন্ত্র পড়তেছি আমি মন্ত্র পড়া ভুলে গেছি। মানে এত সুন্দর ভাই, আমি এই সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে আমার মনে এত সুন্দর নারী আমি দেখি নাই, একটা মেয়ে কম বয়সী খুব সুন্দর। পরে আমি এটার দিকে তাকিয়ে আছি, মন্ত্র পড়তেছি না। ওস্তাদ তখন কী করলো, পানি আমার হঠাৎ করে আমার পানি ঝাপটা দিল আমার চোখের মধ্যে, এমনি কী জানি একটা নিয়ে আমার পানির মধ্যে মারছে আমার মুখে। মারার পরে আমি হঠাৎ করে একটু মানে মনে আবার লাইনে আসছে। আসার পরে আমি দেখলাম যে এটা একটা সাপ। আমি আবার সাপের উপরে দেখতেছি, এখন কিন্তু আর নারী দেখি না, দেখি একটা সাপ। এবার আমারে বললো যে যা ধর বললে উনি আমার একটা খাঁচা দিল, মানে একটা দিল, বক্সের মতো করে দিল। এইটা মানে চারপাশে ঢাকা এবং এটার মধ্যে বক্সের দুই পাশে 2টা তাবিজ বাঁধা। এটা দিছে, ওইটা উনি ব্যাগে করে নিয়ে গেছে, বলে এটার ভিতরে ঢুকা।
তো আমি ওটার ভিতরে গিয়ে মুখটা খুলে দিলাম, খুলে দিয়ে এখানে দাঁড়ায় আছি। এটা একদম হাঁটতে 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 একদম আস্তে করে এটা ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে যাওয়ার পরে এটা উনি টিন দিয়ে বানানো একটা মানে খাঁচার মতো। আপনারা যারা পাখি পালেন, পাখির যেরকম খাঁচা হয় না, এরকম খাঁচার মতো, কিন্তু পাখির খাঁচা তো আপনার দেখা যায় বাতাস ঢুকে, ওটা চারপাশে টিন দিয়ে ঢাকনা দেওয়া। এটার মধ্যে ঢুকে যাওয়ার পর আমি তখন দরজাটা লাগাই দিলাম। দরজা লাগিয়ে দেওয়ার পরে এটা অনেক ওজন, মানে মানে বহু ভারী, মানে আমি নিতে পারতেছি না। এবারে সাথে নিলাম, সাথে নেওয়ার পরে মানে ওটাকে এরকমভাবে নেওয়ার পরেই এদিকে একটা মসজিদ আছে, অতভাবে মসজিদের আজানের শব্দ শোনা যায় না, তারপরেও মোটামুটিভাবে একটা শব্দ যখন আমি শুনলাম, হঠাৎ করে এটা পাতলা হয়ে গেল। মানে এতক্ষণ আমি এটাকে ধরে রাখতে পারতেছি না, মানে এত ওজন, এত ভারী, কিন্তু এখন দিকটা হঠাৎ পাতলা হয়ে গেছে। আজান দিল পরে আমারে বললো যে আমরা এইদিকে যাব না, আর আমরা নামাজটা এখানেই পড়ে ফেলি। দুজনে মিলে নামাজটা এখানে পরে আমি আর উনি একসাথে মিলে ওইখানে নামাজ পড়ছি, ওই সাকমাদের বাড়িতেই। উঠানের মধ্যে আমাদেরকে বিছনা করে দিল, আমরা আমাদের নামাজ আদায় করলাম। এবং নামাজ আদায় করার পর উনি বললো, আজিজুল তাহলে চল, সকালবেলা সূর্যের আলো আদো আদো পড়তেছে পর। এবং এই বলে উনি তখন আমাকে নিয়ে আমাদের ওই বৈঠকখানা যেখানে আমরা থাকতাম ওইখানে আসছে। এসে আমাকে বলে, আজিজুল আমি কি বলবো তোমাকে, মানে বুঝতে পারতেছি না, কিন্তু তোমাকে একটা কথা বলি শোনো। আমরা যে জিনিসটাকে নিয়ে আসছি এটা কিন্তু নর্মাল জিনিস না। তোমার খাঁচার মধ্যে বা তোমার হাতে যে জিনিসটা আছে, এইটা পরীদের ভিতরে খুবই খারাপ জাতের একটা পরী, মানে খারাপ জাতের একটা জিন এবং জিনের মেয়ে। এটাকে ছাড়া যাবে না, এটাকে যদি আমরা ছেড়ে দিই এটা আমাদের অনেক ক্ষতি করবে এবং আমাদেরকে মেরেও ফেলতে পারে। তো এটাকে ছাড়া যাবে না, আমরা দিনের বেলা এটার কোনো কিছু করা যাবে না। আমি একটা জায়গা তোমাকে দেখাই দিয়ে আসবো, সন্ধ্যার পরে আমি যাব না, আমি যাওয়াটা ঠিক হবে না, কারণ এটাকে তখন হত্যা করা হবে, মানে এটা একরকম হত্যা করা হবে। এই জন্য আমি যাব না ওইখানে। আমি তোমাকে একটা জায়গা দেখাই দিই, এই জায়গায় তুমি যাওয়ার পরে এখানে গর্ত করবা, গর্ত করে তুমি এই খাঁচাটা এখানে রাখবা, রাখার পরে আমি তোমাকে 1 বোতল পানি দিব। 1 বোতল পানি তুমি এটার উপরে ঢেলে দিবা, ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আগুন ধরে যাবে। যখনই তুমি পানিটা এই খাঁচার উপরে ঢালবা, ঢালার পরেই দেখবা যে আগুন ধরে গেছে। এবং যখনই আগুন ধরে যাবে তখনই তুমি মাটি দিয়ে ওই খাঁচাটাকে মানে চাপা দিয়ে দিবা, মানে আগুন জ্বলা অবস্থায় এটার উপরে তুমি মাটি দিবা, মাটি দেওয়ার পর এটা ঢাকা হয়ে যাবে। এভাবেই তুমি করে আসবা, ওখানে আমি যাব না, মাগরিবের পরে তুমি যাবা, সন্ধ্যার পরে, তো তুমি থাকো। এই বলে আমি তখন ওইখানে এই জিনিসটাকে ওইখানে রাখতেছি ওই জায়গার ভিতরে। তো রাইখা আমি সারাদিন ওনার সাথে আছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাইছি, আমাদের যে কাজ আছে করছি। এবং আসরের পরে উনি তখন এই পানিটা আমার হাতে দিল, হাতে দিয়ে আমারে বললো যে আজিজুল এই সেই পানিটা, খবরদার পানি যাতে না পড়ে, একটা বোতলের মধ্যে ঢুকে পানিটা দিল, দিয়ে আমারে বললো যে মাগরিবের নামাজ আমার সাথে পড়বা, এরপরে পরেটা পরে ওনার সাথে মাগরিবের নামাজ পড়ছি। বাট ওই দিন না মানে কেমন জানি আমার কাছে একটু পরিবেশটা অন্যরকম লাগতেছিল। ধরেন চারদিকে একটু মানে ঘাঁকা অন্ধকার, মানে কেমন জানি একটু, এমনিতে তো পাহাড় তো সবসময় আলোকিত থাকে, কারণ পাহাড় সমতল থেকে অনেক উপরে থাকে, এজন্য পাহাড় আলোকিত থাকে। বাট ওই দিন আমার কাছে মনে হলো যে পাহাড়টাও যেন অন্ধকারে ঢেকে আছে, চারদিক থেকে অন্ধকারে ঢেকে আছে। একটা ভয়ানক মোমেন্ট আমার কাছে মনে হচ্ছে। এরপরেও ওই ভয়ানক মোমেন্টেই আমি তখন ওখানে গিয়ে পৌঁছাই, মানে উনি আমাকে তখন খাঁচাটা দেয়, আমি খাঁচাটা নিই। এবার আমাদের এখান থেকে কিন্তু মোটামুটি বেশ দূরের একটা জায়গা উনি আমাকে সিলেক্ট করে দেয়। আমরা যেখানে থাকি ওইখান থেকে অনেক দূরের একটা জায়গা, যে ওইখানে যে এই কাজটা করবা। তো আমি যখন এই মানে খাঁচাটা নিতেছি, উনি আমাকে এখানে একটা কথা বলেছিল যে শরীর বন্ধ করে যাইতে। তো আমি আসলে জানি না যে আমি আমার শরীর বন্ধ করছি কিনা, দোয়া পরে শরীর বন্ধ করছি কিনা, এইটা আমি জানি না। বাট আমি এই খাঁচাটা নিয়ে যখন যাচ্ছিলাম, আমাদের এই সীমানাটা পার হওয়ার পরে, মানে আমাদের মানে বাসস্থানের ঠিকানাটা পার হওয়ার পরে আমি শুনতে পাই যে একটা মেয়ের কান্না, খুবভাবে একটা মেয়ে করুণ সুরে কান্না করতেছে, একেবারে এত করুণ সুর যে সুরের কান্না শুনলে যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে। মানে এত করুণ সুরে, এত মায়াবী সুরে কান্না করতেছে। তাহলে আমি কি কান্না করে কি, এদিকে ওইদিকে চারদিকে তাকাইতেছি, কাউকে খুঁজে পাই না, এদিকেও তাকাই ওইদিকেও তাকাই। এবং একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখি, আমি যে খাঁচাটা সাথে করে নিচ্ছিলাম ওই খাঁচাটার ভিতর থেকে কান্নার শব্দটা আসতেছে, খাঁচাটার ভিতর থেকে কান্নার শব্দটা আসতেছে। এবং আমি তখন আমি কেমন যেন একটু আবেগে আপ্লুত হয়ে পড়ি। এরপরে আমি ওই জায়গাটার মধ্যে যাই, মানে যে জায়গাটা আমাকে আমি যাইতে বলছি ওই জায়গায় যাই। এবং যাওয়ার পরে আমি চিন্তা করতেছি কি করব ভাবতেছি, মানে আমি যে গর্ত করে এটাকে মাটি চাপা দিব, বা আমার ওই ওস্তাদ বা আমার ওই মুমিন দেওয়ান যেভাবে বলছে এইভাবে যে আমি করার জন্য আসছি এখানে, কিন্তু ভিতর থেকে আমার না কেউ একজন বাধা দিচ্ছে, মানে আমার ভিতরে থাকা কোনো একটা জিনিস মনে হয় আমাকে বাধা দিচ্ছে যে আজিজুল এই কাজটা তুই করিস না, মানে এরকমভাবে আমার ভিতরে কেমন যেন একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলাম। এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ার পরে
এটার ভিতরে আসলেই সাপটা আছে কিনা আমার তখনও মনে হচ্ছে না, মানে এটা অনেক পাতলা হয়ে গেছে বা ভিতরে সাপ আছে মনে হচ্ছে না, মানে কান্নাকাটির একটা ইয়ে আছে। তো তখন আমার কথা হইলো, মানে আমি জানি না এটা আমি কোন বুঝে করছি, মানে আমার কেন যেন মনে হচ্ছে আমি খাঁচার মুখটা খুলবো যে ভিতরে আছে কিনা আমি দেখবো। সারাদিন তো সাপটারে কোনো কিছু খাওয়াই নেই, এটার মধ্যেই আছে, তো এটা তো এমনি অনেক দুর্বল হয়ে আছে আমি তো বুঝি। এরপরেও আমি তখন গর্তটা না করেই এই খাঁচার মুখটা তখন আমি খুলি, গর্ত কিন্তু করি নাই, গর্ত না করে খাঁচার মুখটা খুলি যে খাঁচায় আছে কিনা। এবং আমি যখন খাঁচার মুখটা খুলি আমি ভিতরে দেখতে পাই যে একটা পুতুল, আমি সাপ দেখি না, সাপটা নাই, দেখতে পাই একটা পুতুল এবং খুবই সুন্দর চমৎকার একটা পুতুল এটার ভিতরে। এবং পুতুলটা দেখার পরে আমি তখন চিন্তা করলাম, কিরে এটার মধ্যে না সাপ ছিল, তাহলে এখন পুতুল কেন, মানে এখন পুতুল কেন, এটা আমি চিন্তা করতেছি। এবং এটা চিন্তা করে আমি তখন এটারে মানে খাঁচাটার ভিতরে হাত দিলাম, হাত দিয়ে পুতুলটারে আমি বের করে আনলাম। আমি খাঁচার ভিতরে আলো মেরে দেখতেছি যে ভিতরে আপনার কোনো কিছু আছে কিনা, দেখলাম যে কোনো সাপ নাই, খালি পুতুলটা। এবার পুতুলটার আমি বের করে আনছি ওখান থেকে, এবং পুতুলটারে বের করে আনার পরে এই পুতুলটার আমি রাখা মাত্রই আমি আর পুতুলটাকে দেখতে পাচ্ছি না, এবং পুতুলটাকে দেখতে পাচ্ছি না। এরই মাঝে মুহূর্তের মাঝে প্রচণ্ড রকমের তুফান আসতে শুরু হয়েছে, মানে এত পরিমাণের তুফান রে ভাই, মানে মনে হয় যেন আমাকে নিয়ে চলে যাবে তুফানে, মানে আমাকে নিয়ে চলে যাবে, এত বাতাস এত তুফান যে ওখানে দুই পা রেখে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নাই। আমি আল্লাহরে ডাকতেছি যে আল্লাহ কী হচ্ছে আমার সাথে, এ আল্লাহ কী হচ্ছে আমার সাথে। এবং কিছুক্ষণ পরেই আমি দেখতে পেলাম যে ওই যে মেয়েটা, আমি সাপের রূপে সাপটা যখন কুচি থেকে উঠে আসে ওই সময় যেরকম একটা চেহারা আমি দেখতে পেলাম, একটা একদম সুশ্রী সুন্দর একটা মেয়ে, এইরকমই মেয়েটাকে দেখে আমার পাশে দাঁড়ায় আছে এবং খুব সুন্দর রকম, এবং দাঁড়ায় থাকতে দেখে আমার ভিতর তখন ভয় ঢুকে যায়। এবং ভয় ঢুকে যাওয়ার পরে আমারে বলে যে দেখো আমি তোমার কোনো ক্ষতি করব না, এমন করেই বলে আমি তোমার কোনো ক্ষতি করবো না আজিজুল, তুমি আমাকে একটা নতুন জীবন দিয়েছো, যে আমাকে জীবন দান করেছে তার কোনো ক্ষতি আমি করব না, তার উপকার ছাড়া। তুমি চাইলে তোমার ওস্তাদ যেভাবে বলেছে এভাবে আমাকে মেরে ফেলতে পারতা, কিন্তু তুমি আমাকে মারো নাই, তুমি আমাকে জিন্দা রেখেছো, আর জিন্দা রেখেছো বলেই আমি তোমাকে মারবো না, তোমার কোনো ক্ষতি করবো না, যদি জীবনে পারি তোমার কোনো উপকার করব। আজিজুল তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কোনো কিছু চাও কি না? আমি বললাম না, আপনার কাছে আমার কোনো চাওয়া নাই, কিন্তু এটার ভিতরে যে সাপটা ছিল, সাপটা কী করে পুতুল হলো এবং পুতুল থেকে আপনি কিভাবে হলেন? উনি বলে তুমি কি শরীর বন্ধ করেছিলে, উনি আমারে বলে ওভাবে, আর তোমার ওস্তাদ যেভাবে বলেছে। আমি বলি আমার তো মনে নাই। পরে উনি হাসতেছে, হাসে আমারে বলে দেখো একদম খুব নর্মালি একটা মেয়ের মতো, ধর একজন নর্মাল একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে যেরকম করে কথা বলে না, এরকম করে আমার সাথে কথা বলতেছে। আমাকে বলে আজিজুল খবরদার, এখান থেকে গিয়ে যদি তুমি তোমার ওস্তাদরে বলো যে তুমি আমাকে মানে ছেড়ে দিয়েছো বা তুমি খাঁচার মুখ খুলে ফেলেছো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে, এবং তোমার ওস্তাদ কিন্তু তোমাকে এখান থেকে বের করে দেবে এবং তোমাকে মারতেও পারে। সুতরাং তুমি এটা তোমার ওস্তাদের কাছে, তোমার হুজুরের কাছে বলার প্রয়োজন নাই, বাট আমার যদি তোমার কখনো প্রয়োজন হয় আমি তোমার কাছে আসবো, তুমি যে কোনো সময় আমার নাম ধরে ডাকলে আমি তোমার কাছে আসবো। আমার নাম হচ্ছে ম্যাডা, বলে তুমি আমাকে ম্যাডা বলে ডাকবা, এবং ম্যাডা বলে ডাকলে পরেই আমি তোমার কাছে আসবো, কিন্তু খবরদার তোমার ওস্তাদের সাথে থাকা অবস্থা আমাকে ডেকো না, বা তোমার সাথে আমার কথা হয়েছে এগুলো তুমি তোমার ওস্তাদকে বলিও না, কারণ এগুলো বললে আমার থেকেও বেশি ক্ষতিটা তোমারই হবে। আমি তোমাকে বারবার সতর্ক করতেছি যে এই সব বিষয়ে, আমাদের বিষয় নিয়ে তুমি কোনো সময় তোমার ওস্তাদের কাছে কোনো কথা শেয়ার করবা না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি আমাদের কথা ওস্তাদের কাছে বলবো না। এবং না বলার পরে উনি আমাকে আরেকটা বুদ্ধি দিল, একটা কাজ করো, তুমি এই খাঁচাটা সহ ওই পানিটা এখানে গর্ত করে পুঁতে যাও, রেখে যাও, তা না হলে তোমার ওস্তাদকে তুমি বুঝাইতে পারবা না। এই বলে আমি তখন কোদালটা হাতে নিলাম, এই বলে ও তখন চলে গেছে, আমি ওনারা দেখলাম না। কোদালটা হাতে নিলাম, নিয়ে আমি গর্তটা করলাম, এবং গর্তটা করে গর্তের মধ্যে প্রথমে খাঁচাটা, এরপরে যে পানির বোতলটা ছিল ওইটা ঢেলে দিলাম, মানে ঢেলে দিলাম বলতে বোতলটা সহ রেখে দিলাম, রেখে দিয়ে আমি উপর দিয়ে মাটি দিয়ে দিলাম। অনেকক্ষণ হয়ে গেছে, আমি দেখি যখন আমি আসতেছি এই সময় দেখি যে আমার ওস্তাদ এদিকে আসতেছে, মানে বাতি নিয়ে আসতেছে। আমার দেখি একটা ধমক দিল, ধমক দিয়ে বলো এই আজিজুল তুই এখানে কী করস, এতক্ষণ কেন লাগতেছে এই কাজটা করতে? আমি তখন বললাম না হুজুর, আমি এখানে একটু বসেছিলাম, আমার খারাপ লাগতেছে। বলে এইরকম একটা কাজ করার পরে তুই এখানে বসে থাকবি কেন, তাড়াতাড়ি আয়। আমি যখন দৌড়ে নিতে আমি তখন চলে আসি, আসার পর ওনার সাথে আমি বৈঠকখানায় আসি। আমি কিন্তু আমার মনের ভিতরে ভয় কাজ করতেছে, উনি আবার জেনে গেল কি না, আবার বুঝে গেল কিনা, কারণ তিনি তো বুজুর্গ মানুষ, ক্ষমতাধর ব্যক্তি, আবার তিনি জেনে গেল কিনা, যদি জেনে যায় তাহলে আমার কোনো ক্ষতি করে ফেলে কিনা, এই ভয়টাতে তখন আমি আবার ভয়ও পাচ্ছিলাম। পরে আমি ওনার কাছে আসি, এবং আসলে পরে উনি আমার বলে যা গোসল কর, আমাকে এটা বলে যে গোসল কর, তোর গোসল করতে হবে, তুই যেই কাজ করছিস তোর গোসল করা লাগবে। তা আমি তখন গোসল করলাম, গোসল করে ওনার সাথে রাতের বেলায় খাবার খাইতে বসলাম। তো খাবারটা খাইলাম, খাবার খাওয়ার পরে উনি আর আমি একসাথে নামাজ পড়লাম, নামাজ পড়ে দুজনে ঘুমিয়ে পড়লাম, উনি ওনার রুমে আমি আমার রুমে। এর পরের দিন কিন্তু উনি আবার ওনার ফ্যামিলির কাছে যাবে, ওনার ছেলে মেয়ের কাছে যাবে, পরিবারের কাছে যাবে, আমাকে বলছে।
তো আমি বললাম যে ঠিক আছে। তো রাতের বেলা ঘুমাইছি, উনি এক পাশে আমি এক পাশে। এই যখনই ধরেন আমার ঘুমটা একটু লেগে আসছে, চোখটা একটু তন্দ্রায় গেছে, ওই সময় আমি হঠাৎ করে এই জিনিসটাকে আবার দেখতে পাই। মানে মেরা নামের যে পরীটা, এটাকে আমি দেখি ও আয়সা হাসতেছে, আমার সামনে এসে হাসতেছে ঘুমের মধ্যে। আমি ঘুমিয়ে আছি, আয়সা হাসতেছে, বলে যে আজিজুল কিছু খাবা, আমারে বলে। আমি যে কিছু খাবো না, মানে ঘুমের মধ্যেই বলতেছি। পরে আমার বলে না, তোমার জন্য একটা খাবার নিয়ে আসছি, খাও। মানে মিষ্টি জাতীয় কী জানি আমারে খাওয়াইলো, আমি খাইছি। এবং খাওয়ার পরে সকালে ভোরে ফজরের আজানের শব্দ শুনে আমার ঘুম ভাঙে। আমার ওই যে আজান দেয়, মানে মুমিন দেওয়ানা আজান দেয়, এবং ওনার আজান শুনে আমি উঠছি। উঠা ওনায় আমি একসাথে নামাজ পড়ছি। আশেপাশে আরও কিছু মানুষ ছিল গ্রামের, ওরা আসছে, নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে উনি আমারে বলে যে আজিজুল আমার ব্যাগটা রেডি করে দাও, আমি একটু চলে যাব, আমি বাড়ি যাব, আমি 2 দিন পরে আসবো, তুমি 2 দিন থাকবা, এবং যদি কেউ আসে তাদেরকে 2 দিনের সময় নিবা, এবং 2 দিন পরে তাদের সাথে এখানে তুমি থাকবে, এটা করবে, এগুলো উনি আমাকে বলে দেয়। এবং এরপরের দিন সকাল, মানে ওই দিনই সকালবেলা উনি তখন ওনার বাড়িতে ওনার বউ সন্তানের কাছে চলে যায়, আমি তখন এখানে আছি। এবং ওই দিন উনি চলে যাওয়ার পরেই দিনে 10টা বাজে আমি খাবার দাবার রেডি করব, খাবার দাবার রেডি করতে হবে, আমি খাবো দুপুরে। এই জন্য দিনে 10টা বাজে আমি তখন পাকঘরে ঢুকে খাবার খাওয়ার জন্য, মানে খাবার রেডি করার জন্য ঢুকার পরে দেখি একটা ডিশের মধ্যে আপনার অনেকগুলো সুস্বাদু খাবার, গরুর মাংস, মুরগির মাংস, বিভিন্ন ধরনের, মানে আমাদের পছন্দনীয় যে খাবারগুলো আছে অনেকগুলো খাবার ওখানে রাখা। এবং খাবারগুলো দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এখানে খাবারগুলো কোত্থেকে আসলো, এই খাবারগুলো কে দিল। পরে এই মাঝে আমি হাসির একটা শব্দ শুনতে পাচ্ছি, ওরে কিন্তু দেখি না, হাসির শব্দ শুনি, কিন্তু দিনের বেলা আমার সামনে আসে না, দিনের বেলায়ও আসে না। এবার হাসতেছে, এবং হাসতেছে দেখে আমি বুঝছি। আমি বললাম যে আপনি আমারে খাবার দিছেন, এইভাবে বলে হ্যাঁ তোমাকে আমি খাবার দিছি, খাবারগুলা খাও। আমি বললাম যে খাবারগুলা খাবো, এত দামি খাবার, এরকম খাবার তো আসলে আমি আমার জীবনে কখনো দেখি নাই। পরে বলে যে আমি তোমার জন্য আনছি, একটা অনুষ্ঠান থেকে নিয়ে আসছি, তুমি খাও। তো আমি তখন ওই ডিশের মধ্যে খাবার খাই, মানে পেট ভরে খাবার খাই, খাবার দাবার খাই, এবং তার সাথে সারাদিনই আমার টুকিটাকি একটা দুইটা করে কথা হচ্ছে। এবং মাঝে মাঝে ওইখানে অনেক মানুষজন আসে বিভিন্ন জায়গা থেকে হুজুরের সন্তানের জন্য। আমি বললাম হুজুর 2 দিনের জন্য কোথাও যাবে না, পরিবারের কাছে গেছে, 2 দিন পরে যাবে। সবারই বিদায় করে মাগরিবের পরে আমি তখন মাগরিবের নামাজটা পড়ে আইসা পাহাড়ের একটা চূড়ার মধ্যে আইসা বসে আছি, এবং মুহূর্তের মধ্যে হঠাৎ করে তাকায় দেখি একটা লাল কালারের জামা পরে ওই মেয়েরা আমার পাশে বসে আছে হঠাৎ করে। তো আমি যেহেতু এই জিনিসগুলো নিয়ে কাজ করি, বহু বছর ধরে ওস্তাদের সাথে আছি, এগুলো তো আমি জানি। তো আমি ভয় পাইনি। আমি বললাম কী ব্যাপার তুমি? বলে কেমন হলো খাবার দুপুরে? আমি বললাম হ্যাঁ ভালো হয়েছে। বলে রাতের বেলায় তোমার জন্য ফল খাবারের ব্যবস্থা করব। আমি বললাম রাতে তো আমি খাবো না কিছু। বলে না তুমি রাতের বেলায় ফল খাবা, আমি ফল আনবো। তো এই বলেই সে আমার সাথে বসে আছে। তো আমাকে বলে যে তোমার মা কী করে, তোমার বাবা কী করে, তাদেরকে দেখতে ইচ্ছা করে না, তাদেরকে দেখবা না? আমি বলি হ্যাঁ তো আমার ইচ্ছা করে, অনেক বছর ধরে বাড়ি যাই না, আব্বা আম্মার কথা মনে হয়। বলে চোখ বন্ধ করো, তুমি তোমার আব্বা আম্মারে দেখতে পাবা। ওর কথা মতো আমি ওখানে চোখ বন্ধ করি, এবং স্পষ্ট চোখ বন্ধ করে আমি দেখতে পাই যে আমার আম্মা রান্না করতেছে, আব্বা হাঁটতেছে, আমার ভাই বোনেরা হাঁটতেছে। মানে আমি পুরো, মানে মনে হয় যেন আমি আসমান থেকে আমার পুরো পরিবারটাকে দেখতে পাচ্ছি, এমন একটা অবস্থা। আমার কাছে খুব ভালো লাগে। পরে আমি বললাম যে মেয়েরা তোমার একটা কথা বলি, আমার সঠিক উত্তর দিবা? বলে হ্যাঁ দিব। আমি বললাম আমার ওস্তাদ মুমিন দেওয়ান বললো যে তোমাদের পরিদের, তোমরা যে জাতটা আছে, মানে তুমি যে জাতের মেয়ে, ওই জাতটা নাকি জিনের মধ্যে সবচেয়ে খারাপ একটা জাত, এবং তোমরা নাকি বেশিরভাগ সময় হচ্ছে সাপের রূপ ধারণ করো, এবং সাপের রূপ ধারণ করেই তোমরা থাকো, এরকমভাবেই হচ্ছে সবাই বলে। মানে আমার এই মুমিন দেওয়ানও বললো, তো তোমাদের জাতের মধ্যে এত খারাপ যদি তুমি হয়ে থাকো, বাট তুমি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করো, আমার সাথে এত মিষ্টি ব্যবহার কেন করো, আমার সাথে কেন আসো, বা তোমার মাঝে তো আমি খারাপের কিছু পাই না। ও আমাকে বলে তোমার ওই হুজুর যেটা বলছে এটা ঠিকই বলছে, এটা মিথ্যা না। আমাদের জাতের জিনপরি যারা আছে এরা খুবই খারাপ, এরা মানুষকে ক্ষতি করে, মানুষকে ভয় দেখায়। কিন্তু জানো আমার কাছে মনে হয় যে আমিও ওরকমই ছিলাম ছোটোবেলা থেকে। মানুষ দেখলে মানুষকে ভয় দেখাইতাম, তাদেরকে মারতাম, তাদের খাবার চিনিয়ে নিতাম, তাদের ক্ষতি করতাম, বিনষ্ট করতাম, এগুলোই আমি করতাম। কিন্তু তোমাকে দেখার পরে, বা তোমার সাথে কথাবার্তা বলার পরে, বা তুমি আমাকে এভাবেই নতুন জীবন দেওয়ার পরে আমার না সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি পরিপূর্ণভাবে মানুষের ক্ষতি করা বন্ধ করে দিয়েছি। আমাদের পরিবারে আমরা যদিও মুসলিম, আমরা কিন্তু সবাই মুসলমান আমাদের বংশের। তো মুসলমান হওয়ার পরেও আমরা কিন্তু নামাজ পড়তাম না। মানে আমি কিন্তু কখনোই নামাজ পড়ি নাই। বা এরপরে তোমার সাথে পরিচয় হওয়ার পরে এই যে তুমি আমার সাথে এতটা ভালো, তুমি আমার সাথে এতটা ভালোভাবে আছো, এই জন্য আমি নামাজ কালাম পড়ি, আমার ভালো লাগে, এই সব কিছু আমার খুব ভালো লাগে। তো তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে, এমন করে আমি তার সাথে কথাবার্তা বলি। সে আসে যায়, মানে আমাদের মাঝে খুব গভীর সম্পর্ক।
এরকম হয় যে সারাটা রাত জেগে জেগে আমি ওর সাথে কথা বলি। এই আমাদের এই মানে আপনার ঘরের সামনে বসে বসে সারাটা রাত ভর ও আমার সাথে গল্প করে, আমারে বিভিন্ন কথা বলে, আমি ওর বিভিন্ন কথা বলি। ও আমাকে এটা শোনায়, আমি ওর ওইটা শোনাই। মানে দুজনের মাঝে গভীর একটা সম্পর্ক, মানে খুবই গভীর একটা সম্পর্ক। অ্যান্ড এই সম্পর্কটার সূত্র ধরে সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে 2টা দিন কেটে গেল। মানে 2 দিন কেটে গেল। আমার ওই মমিন দেওয়াল তখন উনি তখন আসছে ওইখান থেকে, ওনার ফ্যামিলির কাছ থেকে আসার পরে উনি তো অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিল। উনি আসার পরেই কিছু বিষয় মানে ডাউট করে ফেলে, মানে কিছু কিছু সন্দেহ করে। এবং যেদিন আসছে ওই দিন আমার কিছু বলে নাই। রাতের বেলা আমি আবার মেয়েরার সাথে কথা বলি, ও আমার বলে যে সমস্যা নাই, কিছু হবে না। অ্যান্ড পরের দিন ফজরের নামাজ পড়ার পরে, মানে যেদিন উনি আসছে এর পরের দিন ফজরের নামাজ পড়ার পরে মসজিদের মধ্যে, মানে ওনার যে একটা ভাঙা ছোটো মসজিদ ছিল, মসজিদ ঘরে আমার বৈশা বলতেছে, এরকম করেই বলে যে আজিজুল, তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ? এমনিই বলে। আমি বললাম না হুজুর, আমি তো কোনো কিছু লুকাচ্ছি না। পরে বলে, দেখো ভালো করে চিন্তা ভাবনা করে বলো যে তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ। আমি বললাম না হুজুর, আমি কিছু লুকাই নাই। বলে আচ্ছা ঠিক আছে। এই কথাটা উনি আমাকে বলে দেয়। এবং বলে দেওয়ার পরে আমি আবার এটা মেরাকে জানাই যে মেরা, আমাকে তো এটা বলছে আমার হুজুরে। বলে সমস্যা নাই, তোমার হুজুর তোমাকে সন্দেহ করতেছে, কিন্তু তোমার হুজুর কোনো কিছুই জানে না, তুমি ভয় পেও না। তো এরপরে আমি আর মানে ওই আবারও আছি এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে। তো ওই সময় বেশিরভাগ সময় ধরেন মেয়েরাই আমারে খাওয়াইতো, বিভিন্ন ধরনের খাবার এনে দিত, পানি এনে দিত, ফল ফ্রুট এনে দিত। মানে আমি মোটামুটি ওর খাবারই খাইতাম। তো আমাকে যখনই হুজুরে বলতো যে আজিজুল খেতে আসো, আমি ওনার সাথে খুব একটা খাওয়া দাওয়া করতাম না। তো উনি আমারে বলতো কী ব্যাপার, তুমি খাওয়া দাওয়া করো না, এটা ওইটা তুমি কীভাবে থাকো, মানে এগুলো আমাকে বলতো। এবং বলার পরে একদিন হলো কি, ও আমার অনেকগুলো খাবার দিয়ে যায়। মানে এই ঘটনার প্রায় আপনার 10-15 দিন পরে ডিশের মধ্যে অনেকগুলো খাবার দিয়ে যায়। এবং খাবারগুলো দিয়ে যাওয়ার পরে আমি খাবারগুলো খাচ্ছি, মানে ওর দেওয়া খাবারগুলো রুমের মধ্যে বসে বসে খাচ্ছি। এবং ওই সময় কোত্থেকে জানি মমিন দেওয়ান হঠাৎ করে আমার রুমের মধ্যে ঢুকলো। এবং আমার রুমের মধ্যে ঢুকার পরে আমি পিছনের দিকে তাকাইলাম, ওনার দিকে তাকাইলাম। তাকানোর পর উনি বলে, এই তুমি গোপনে গোপনে চুরি করে কী খাচ্ছ? এবং ওনার দিকে তাকিয়ে বললাম কিছু না। আমি হাতটা মুছে যখন আবারও প্লেটের দিকে তাকাই, তখনই আমি প্লেটে দেখতে পাই অনেকগুলো কাদামাটি। মানে কাদামাটি বলতে কীরকম মাটি, আপনারা অনেকে মানে কেঁচোর মাটি যে আছে, যারা গ্রামের মানুষ তারা চিনবে। নিচ থেকে কেঁচো এরকম করে মাটি উঠায়, নিচ থেকে কেঁচো মাটি উঠায় এবং ওই খুবই নরম সফট একটা মাটি থাকে, ওই মাটিটা তখন আমি দেখি যে আমার এই পুরো ডিশের মধ্যে। পরে উনি আসছে, এসে বলতেছে, তো মাটি খেতে আসো, মাটি খাচ্ছিস, আমাকে এটা বললে। আমি কিছু বললাম না। উনি তখন এই মাটিটা হাতে নিল, এরকম করে হাতে নিল। এবং হাতে নিয়ে মানে এত পরিমাণে রাগান্বিত হলো, মানে ওনার সাথে আমি আজকে এত বছরে এরকম রাগ ওনার মাঝে কিন্তু আমি আর দেখি নাই। মানে চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে। এবং আমার বলে হা কর, আমি হা করি। এবং হা করার পরে তিনি আমার এরকম আলা জিহ্বার মধ্যে আঙ্গুল দেওয়ার পর আমি বমি করতে শুরু করি। এবং যখন আমি বমি করি, আমার পেট থেকে সব মাটি বেরোচ্ছে, পুরো মাটি বেরোচ্ছে। কিন্তু আমি তো মাটি খাই নাই। আমি এতক্ষণ মুরগির মাংস খাইলাম, ভালো ভালো কোরমা পোলাও খাইলাম, ভালো খাবার খাইলাম, কিন্তু এখনও কেন আমার পেট থেকে মাটি বেরোচ্ছে? এরপর উনি আমার বলে, ওইখান থেকে আমার ধাক্কা আনসাই না, বলে গোসল কর। আমি তখন গোসল করার জন্য ঢুকলাম, গোসল করছি। এবং গোসল করে আসার পরে উনি আমার বলে, এটা তুই কী করলি? আমি তখন কিছু বলি না। বলে, তুই কি কোনো খারাপ পরীর খপ্পরে পড়ছিস, খারাপ কোনো জিনের খপ্পরে পড়ছিস? আমি বললাম যে না, আমি কোনো খারাপ পরীর খপ্পরে পড়ি না, খারাপ কোনো জিনের খপ্পরে পড়ি না। পরে মুহূর্তের মধ্যে উনি আমার সাথে কথা বলতেছে আর তাবিজ বানাইতেছে। এবং তাবিজটা বানাই তখন তাবিজটা আমার হাতে পরাই দিল। তাবিজটা আমার হাতে পরাই দিয়ে বলতেছে, আজিজুল খবরদার, আমি তোমাকে যে তাবিজটা পরাই দিছি এই তাবিজটা কোনোভাবেই খোলা চলবে না। এটা যদি খুলে ফেলো তাহলে তুমি মারা যাবা। তাবিজটা কিন্তু খুলবা না। তুমি একটা খারাপ জিনের হাতে পড়ছো, আমি বুঝে গেছি, বাট এটা করা চলবে না। তাবিজটা পরাই দেওয়ার কয়েকদিনের মাথায়, মানে কয়েকদিন কেটে গেল, আমি আর এই মেয়েরাকে আর দেখতে পাচ্ছি না। মানে ও আর আমার কাছে আসে না। প্রায় 3-4 দিনের মতো কেটে গেছে, আমি আর ওকে দেখি না, আমার জন্য খাবারও না, ওকে দেখিও না। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার তখন মেয়েরার প্রতি মায়া কাজ করতেছে। মানে ভিতরে অনেক খারাপ লাগতেছে যে কী ব্যাপার, ও আসে না, আমাকে আগের মতো খাবার দেয় না, ওর সাথে আমার দেখা হয় না। মানে কলিজাটা ফেটে যাওয়ার মতো একটা অবস্থা। এইভাবে সপ্তাহখানিক কাটার পরে একদিন আমি আমার ওস্তাদ মুমিন দেওয়ানকে কোনো কিছু না বলে হাতের তাবিজটা খুলে ফেলি। এবং হাতের তাবিজটা খুলে যেদিন আমি খুলি, ওই দিনে সাথে সাথে আমার ওই মেয়েরা আমার কাছে আসে, এসে কান্না করে। ও খুব কান্না করে যে তুমি এটা কেন করলা, তোমাকে তো আমি বলছি তুমি এটা কেন করলা, তুমি এটা ভালো করো নাই, তুমি এটা ঠিক করো নাই, এবং তুমি এখান থেকে চলে যাও। মানে তাবিজটা খোলার পর বলে যে তুমি এখান থেকে চলে যাও। এখন দুপুরবেলা, মানে তারাই আমি দেখি না, শুধু কণ্ঠ শুনতেছি, এই তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকলে ওই কবিরাজ আমাকে মেরে ফেলবে। কবিরাজ আমাকে মারার জন্য আমাদের যে দল আছে, আমাদের দলের অনেকের কাছে রিপোর্ট দিছে, আমার নামে বিচার দিছে, আমাকে ধরে না আমাকে এখানে মেরে ফেলবে, আমি এখানে আর আসতে পারবো না, এই তুমি এখান থেকে চলে যাও।
এই দুপুরবেলায় আমার বলে এখান থেকে চলে যাও। মানে ঠিক বিশ্বাস করুন, ওই দুপুরবেলাও আমাকে যখন চলে যেতে বলছে, আমি আর ডান বাও একটা কথা চিন্তা না করে এই দুপুরবেলা আমি তখন ওখান থেকে নেমে যাই। ওইখান থেকে নেমে আমি তখন আমার বাড়ির পথে হাঁটতে শুরু করি। ও আমাকে টাকাও দেয়, আমার গাড়ি ভাড়া দেয়, আমার খাবার টাকা দেয়। আমি এগুলো নিয়ে তখন আমি বাড়িতে যাই, এবং বহু বছর পরে বাড়িতে গেলে পরে আমার আব্বা আম্মা সবাই আমাকে দেখে খুব অবাক হয়ে যায় যে আমি হঠাৎ করে চলে আসছি। তো ওই আমার মমিন দেওয়ানের সাথে ওখানেই শেষ। আমি আর ওই মমিন দেওয়ানের কাছে যাই না। এবং বাড়িতে এসে তখন আমি বাড়িতে খুব সুন্দরভাবে আছি আমার পরিবারের মানুষগুলোর সাথে, এবং ওরে আমি দেখতে পাই ও বিভিন্নভাবে সাপের রূপে আসতো। তখন কিন্তু দিনের বেলায় যদিও আসতো, তবে সাপের রূপে আসতো, আর রাতের বেলায় সুন্দর কোনো এক রমণীর রূপে আমি তাকে দেখতে পেতাম। মানে দুইটার সময়ে দুইটা রূপে আমি তারা দেখতে পাই। দিনের বেলায় যদিও আসতো, যদিও দেখতাম সাপ হয়ে আসতেছে, আর রাতের বেলায় যদি দেখতাম যে একজন নারী হয়ে আসতেছে। দুই রূপে আমার কাছে আসতো, আমার সাথে মিশতো, আমার সাথে কথাবার্তা বলতো, এবং খুব একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক ওর সাথে আমার। অ্যান্ড এরকম করে করে সপ্তাহ 15 দিন আমি বাড়িতে থাকি। বাড়িতে থাকার পরে আমার আব্বা আম্মা কিন্তু তখনও কোনো কিছু সন্দেহ করে নাই। এবং 10-15 দিন পরে আমার মা হঠাৎ করে আমার আব্বারে বলতেছে যে আজিজুলকে বিয়ে করাই দিব, বিয়ে করাই দিলে আজিজুল ঠিক হয়ে যাবে। তা আমি বললাম যে না, আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো কেন? আমার তো এখনো বিয়ের সময় হয় না, আমি বিয়ে করবো না। আমার মা বলতেছে যে না, বিয়ে করবি না মানে তোর অবশ্যই বিয়ে করা লাগবে, তুই বিয়ে করবি না কেন? তোর বিয়ে করতে হবে, তোরে আমি বিয়ে করাবো। আমি বললাম যে না, আমি বিয়ে করব না। পরিবার থেকে তখন বিয়ের জন্য খুব চাপ দিছে, আর আমি ওই মুমিন দেওয়ানের কাছে আর যাই নাই। এবং মুমিন দেওয়ানের সাথে আমার এটাই শেষ। ওই তাবিজ খোলার পর থেকে আমি আর মুমিন দেওয়ানের কাছে যাই না, ওনার সাথে কোনো যোগাযোগও রাখি নাই। ওনার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে আমি তখন আমার বাড়িতে চলে আসি। এবং আমার বাড়িতে আসার পরে তখনই আমার পরিবার থেকে যখন বারবার করে বিয়ের প্রেশারটা আমাকে দেওয়া হচ্ছে, বিয়ের চাপটা দেওয়া হচ্ছে, আমি তখন এই বিষয়টা মেয়েরারে জানালাম। মেয়েরা আমারে বলে, আমি জানি তো তোমাকে বিয়ের জন্য তো চাপ দিতেছে, তুমি বিয়ে করবা, এই কোনো সমস্যা নাই, তুমি তো আমার সাথে আসোই, আমরা দুজনের মাঝেই তো ভালো, মানে একরকম সংসারই হচ্ছে। আমি তোমার জন্য খাবার দাবার এনে দিই, তুমি আমার সাথে খাচ্ছ, বা দুজনেই তো আমরা ভালো আছি, এইটা কোনো সমস্যা নাই। তা তোমার পরিবার যদি তোমাকে বিয়ে করতে হয়, এজ এ একজন মানুষ হিসাবে, মুসলিম ছেলে হিসাবে তোমার বিয়ে করা প্রয়োজন, তুমি বিয়ে করো। আমি বললাম, তুমি আমাকে বিয়ের জন্য অনুমতি দিচ্ছ? ও আমাকে বলে, হ্যাঁ, আমি তোমাকে বিয়ের জন্য অনুমতি দিচ্ছি। তুমি বিয়ে করবে না? তুমি কি সারা জীবন বিয়ে না করে থাকবা? আমি বললাম, তা ঠিক আছে যে আমি বিয়ে করব, কিন্তু মানে বিয়ে করলে যদি আমি তোমার সাথে সম্পর্ক রাখতে না পারি? ও আমার বলে, না, পারবা না কেন? বিয়ে করলে অবশ্যই আমার সাথে সম্পর্ক রাখতে পারবা, আমার সাথে তুমি সব রকমের যোগাযোগ রাখতে পারবা, আমার সাথে কথা বলতে পারবা, এটাতে কোনো সমস্যা নাই, আমি তোমার সাথে সব কিছুর ব্যবস্থা করে দিব। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকম করে বলো তাহলে আমি রাজি আছি। পরে বলা, আচ্ছা ঠিক আছে। তো এমন করে পরে আমার পরিবার আমার জন্য মেয়ে খুঁজতেছে আমাদের ওই এলাকাতেই। এমন করতে করতে সাজেদা বলে একজন মেয়ে আমার জন্য আমার মা রেডি করে, সাজেদা আক্তার। এই মেয়েটা দেখতে অনেক সুন্দর, মানে রূপই গুণে সর্বদিক থেকে অনেকটা সুন্দর। এই সাজেদার আমার খুব ভালো লেগে গেল, মানে এতটাই ভালো লাগলো যা বলার মতো না। আমার আম্মা তখন বলতেছে যে মেয়েটা সুন্দর আছে, এই মেয়েটাকে আমি তোকে বিয়ে করাবো। তো তখন পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চলতেছে, এবং খুব ধুমধাম করে আনন্দ ফুর্তি করেই তখন ওই সাজেদা আক্তারের সাথে আমার বিয়ে হয়। পারিবারিকভাবে বিয়ে হয়। আমার আম্মা আমাকে বারবার বলে, তোর বিয়ে, তুই যে ওস্তাদের কাছে ছিলি, তোর যে মমিন দেওয়ান, ওই মমিন দেওয়ানরে তোর বিয়েতে দাওয়াত দে, ওনারে তুই আন। কিন্তু আমাকে আমার মেয়েরা বলতেছে আমি যাতে ভুলেও আমার এই বিয়ের খবরটা মমিন দেওয়ানকে না বলি, এবং মমিন দেওয়ানকে যাতে আমার বাড়ির ত্রিসীমানায় আমি আসতে না দিই। যদি দিই তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি যাতে মুমিন দেওয়ানকে আমার বাড়ির আশেপাশে আসতে না দিই, এবং এই বিষয়ে যাতে আমি মুমিন দেওয়ানের সাথে কোনো রকমের কথাবার্তাই না বলি, এই কথাও আমাকে বলতেছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি মুমিন দেওয়ানকে বলবো না, ওনাকে দাওয়াতও দিলাম না। আমার বিয়েতে খুব আনন্দ ফুর্তি হলো, হই হুল্লা হলো, এবং আমার বাসরঘর হলো। এবং বাসর করে আমি আমার বউয়ের কাছে যাওয়ার পরে মেয়েরার সাথে আমার কোনো কথা হয় না, আমি আমার বাসর সম্পূর্ণ করলাম। এবং করার পরে আমার বউ একটু রাগী টাইপের ছিল আর কি। অন্য মেয়েরা যেরকম একটু নর্মাল স্বভাবই হয়, একটু নর্মাল হয়, বাট আমার বউ অনেক রাগ, মানে 19 থেকে 20 হলে খুব রেগে যেত, কথায় কথায় আমার সাথে খারাপ ব্যবহার করতো, মানে একটু ভালো ছিল না। তা আমি মাঝে মাঝে মেয়েরারে বলি যে মেয়েরা, আমার বউ আমার সাথে এরকম করে, তুমি আমার বউয়ের একটু ভালো করে দাও না। মেয়েরা আমারে বলে যে না, আমি তোমার বউয়ের ভিতরে যেতে চাই না, এবং তোমার বউর সাথে আমি কোনো রকমের কথাই বলতে চাই না। তুমি বিয়ে করছো, তোমার বউ তুমি ঠিক করো, অন্য কবিরাজদের কাছে নিয়ে যাও, অন্য হুজুরের কাছে নিয়ে যাও, তারা তোমার বউকে ঠিক করবে, আমি তোমার বউর সাথে কোনো কথা বলতে পারবো না। আমি তখন বললাম যে কী ব্যাপার, বলবো না কেন? বলে না, আমি বলবো না। তো আমি তখন এই খুবভাবে আমার বউরে বুঝাই, নামাজ পড়ো, করো। ও নামাজও পড়ে না, খুব বেশি একটা নামাজ পড়ে না। এরকম করে তার সাথে আমার দিন রাতগুলো কাটতেছে। প্রায় আমরা 6 মাসের মতো সংসার করি, আমার সংসার জীবন 6 মাস হয়। এবং এই 6 মাসের মাঝে মেয়েরাজ আমার কাছে আসতো, মেয়েরাজ আমার সাথে মাঝে মাঝে কথা বলতো। আমি যে দিনের বেলায় না খেয়ে থাকতাম, রাতের বেলায় ঘর থেকে বেরিয়ে যেতাম, এগুলো আমার বউ কিন্তু দেখতো। তো সংসার জীবনে এমনিতেই তো প্রথম থেকে ভালো ছিল না, ও আমাকে সহ্য করতে পারে না, আমি ওকে সহ্য করতে পারি না। তার উপরে আবার এই মেয়েরার বিষয়টা যখন চলে আসে,
তখন দেখা যায় যে পারিবারিকভাবে আরও সমস্যা দেখা দেয়। ঝগড়া ঝাঁটি যায় ঝামেলা এগুলো লেগেই আছে, মানে কোনোভাবে এটা থেকে আর বের হইতে পারতেছি না, এটা থেকে বের হওয়ার কোনো সুযোগও পাচ্ছি না। আমার সাথে প্রচণ্ড রকমের ঝগড়া করে আমার বউ, 24টা ঘন্টা শুধু ঝগড়া একটা বিষয় নিয়ে। আমি কোনো মেয়ের সাথে সম্পর্ক করি, কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক আছে, এটা ওইটা, মানে এগুলো নিতে পারতেছি না। পরে আমি মেয়েরার কাছে বললাম যে আমি ওরে ছেড়ে দিব, আমি ওর সাথে সংসার করব না। মেয়েরা আমারে বলে তুমি যদি মনে করো ছেড়ে দিবা তাহলে ছেড়ে দাও, ধরে রাখতেছো কেন? আম্মার সাথে কথা বলি, আব্বার সাথে কথা বলি, না তাদের কথা হচ্ছে এই মেয়েকে ছাড়া যাবে না, এই মেয়ে অনেক ভালো, অনেক গুণবতী, তাদের দৃষ্টিতে অনেক ভালো, এবং তাদের সাথে ভালো বলে আমি ওরে ছাড়তে পারবো না। অত চেষ্টা করে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ ওর সাথে আমি আসলে অ্যাডজাস্ট হতে পারতেছিলাম না, থাকতে পারতেছিলাম না ভাই। প্রচণ্ড রকমের ঝগড়া ঝামেলা, মানে এত কিছু করে তো আসলে সংসার বাঁচিয়ে রাখা যায় না। মানে কীভাবে কী করবো কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারি না। একটা পর্যায়ে দেখলাম যে না, কোনোভাবেই ওর সাথে আমার আর থাকা হয়ে উঠতেছে না, আমি ওর সাথে থাকতে পারবোই না। পরে আমি রাগ করে একদিন বাড়ি থেকে চলে পর্যন্ত যাই, এবং বাড়ি থেকে চলে গিয়ে আমি প্রায় 15 দিনের মতো বাড়িতে আসি না। আমি চট্টগ্রাম শহরে থাকি এবং মেয়েরার সাথেই থাকি, মেয়েরা আমার সাথে থাকতো, ঘুমাইতো, তখনও দিনের বেলায় আমার সাথে আসতো, দিনের বেলায় আমার কাছে আসতো। এরকম করে 15-16 দিন পরে আমার আব্বা আম্মা আবারও আমারে খুবভাবে খোঁচাখুচি করে বের করে তারা আমার বাড়িতে নিয়ে যায়। যেদিন আমি বাড়িতে যাই ওই দিনের ঘটনা। ওই দিন বাড়িতে যাওয়ার পরে রাতের বেলায় আমি আমার বউর সাথে ঘুমাই। তো ঘুমাইলে পরে কোন একটা বিষয় নিয়ে জানি মানে ঝগড়াঝাটি লাগে। ওই সময় কিন্তু মেয়েরা আমাকে অতিরিক্ত ভালোবাসে, অনেক ভালোবাসে, এবং ঝগড়াঝাটির এক পর্যায়ে আমার বউ তখন করলো কি, আমার বউয়ের পেটে কিন্তু তখন বাচ্চা ছিল, ও প্রেগনেন্ট ছিল। ও প্রেগনেন্ট থাকা অবস্থায় ও তখন করলো কি, এই ঘটনার পরে ও তখন এই দৌড়ে এসে আমার গলা চেপে ধরছে, মানে রাতের মধ্যে এমনভাবে গলা চেপে ধরছে ভাই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি বারবার বলতেছি যে সাজেদা আমার গলা ছাড়ো, সাজেদা আমার গলা ছাড়ো, ও আমার গলা ছাড়ে না, এবং গলা ছাড়ে না, এমনভাবে ধরে আছে যে আমি মরে যাব, মানে আমি মরে যাব। আমি বারবার বলতেছি যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার পুরো গলা তো চাপ দিয়ে ধরে যে তোরা আমি মেরে ফেলবো, তোরে মেরে আমি ফাঁসিতে ঝুলবো আমার বউ। এবং আমি একটা তোরে ধাক্কা দিই, একটা ধাক্কা দিলেও তখন পড়ে যায়, এবং পড়ে গেলে পরে আমি তখন মানে পানি টানি খাই, আমার গলা কিন্তু দাগ হয়ে যায়, মানে এমনভাবে দাগ বসে যায়, এমনভাবে আমাকে চাপা দেয়। এবং আমি তখন মেরারে ডাক দিয়ে রাতের মধ্যে, ও তখন খুব রাগ আমার উপরে, মানে রাগ, ও রাগে কথা বলে না, মানে ও খুব রাগ, ও ঘুম ঘুম করতেছে রাগে। পরে আমি চিন্তা করলাম যে আমি সকালবেলায় বউরে ছেড়ে দিব, আমি সকালে পারিবারিকভাবে এই মহিলাকে ডিভোর্স দিয়ে দিব, এবং যেহেতু পেটে বাচ্চা আছে এখন ডিভোর্স তো দেওয়া যাবে না, যেভাবে পারি এইভাবে আমি এটা একটা সেপারেশনে চলে যাব। আর যাই হোক, আমি তো আমার জীবন বাজি রেখে আর ওর সাথে থাকতে পারবো না। এবং এরপরে যেটা হইলো সেটা হচ্ছে এরকমভাবে তাকে আমি ছেড়ে দেওয়ার পরিকল্পনার মধ্যে ছিলাম, এবং এরই মাঝে ওই রাতের বেলা আমি ঘুমিয়ে গেছি। তো ঘুমিয়ে যাওয়ার পরে আমি রাতে মনে হয় কিছু একটা জিনিস অনুভব করছি যে আমার বউ মনে হয় কোনো একটু মানে ব্যথায় কাতরাচ্ছে, এরকম কিছু একটা, বাট আমি ওর দিকে তাকাই নাই, আমি ঘুমিয়ে গেছি। সকালে ফজরে আজান দিল, আজান দেওয়ার পর আমি ঘুম থেকে উঠছি, ওইটা নামাজে গেছি, নামাজ পড়ে আসছি, আইসা দেখি যে ও কথা বলে না, ও শুয়ে আছে, এবং হঠাৎ করে ওর দিকে তাকায় দেখি যে ওর গলাটা একদম লাল হয়ে আছে, মানে আঙুলের চাপ বসে আছে। পরে আমি ওরে হাতে ধরে 2বার ডাক দিলাম, ডাক দেওয়ার পর ওর কথা বলে না। কথা না বলার পর আমি তখন বাইরে গেলাম, আব্বা আম্মারে ডাক দিলাম, তারা আসছে, তারা সবাই মিলে দেখে বলতেছে আয় হায়, ও তো মারা গেছে। মারা যাওয়ার পরে ওর বাড়ি আমার বাড়ির পাশেই ছিল, পাশাপাশি বাড়ি ছিল। মুহূর্তের মধ্যে ওর আব্বা আম্মার কাছে খবর যায়, ওর আব্বা আম্মা তখন দৌড়ে আসে, পরিবারের সবাই আসে, এসে দেখতে পায় যে ওর গলার ভিতরে হাতের ছাপ বসে আছে, মানে হাতের ছাপ বসে আছে। তখনই ওর বাবা থানাতে পুলিশকে খবর দেয় যে তার মেয়েকে মারা হয়েছে। মুহূর্তের মাঝে পুলিশ আসে, এবং পুলিশ আসার পরে পুলিশ তখন আমাকে এখানে ধরে, এবং ধরার পরে আমাকে বলে যে আপনার ওয়াইফের সাথে আপনার কী হয়েছে, আমি বলে ঝামেলা হয়েছে, এবং বলে যে তাইলে তার মানে তাকে হসপিটালে নিতে হবে, তার মানে টেস্ট করতে হবে যে কীভাবে মারা গেল, মানে পোস্টমর্টেম যেটাকে বলে, ময়নাতদন্ত করতে হবে। এবং ময়নাতদন্ত করার জন্য তখন হচ্ছে আমাকে ভিতরে নিয়ে যায়, মানে আমার ওয়াইফকে নিয়ে যায় হসপিটালে। আমাকে তখন পুলিশ ওখানে ওই যে একটা মামলা করে আমার শ্বশুর শাশুড়ি, ওই মামলাতে পুলিশ তখন আমাকে জেলে নিয়ে যায়, মানে থানায় নিয়ে যায়। এবং থানায় নিয়ে যাওয়ার পরে যখন আমার মানে বউয়ের পোস্টমর্টেম রিপোর্ট বের হয়, তখন জানা যায় যে আমার বউকে গলা টিপে হত্যা করা হয়েছে, আমার বউকে গলা টিপে মারা হয়েছে, এরকমভাবে রিপোর্ট আসে। তো তখন কিন্তু আমার ওই রেমার সাথে মানে মেয়েরার সাথে আর যোগাযোগ হয় না, কথাবার্তা হয় না, মেয়েরা টোটালি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, মানে কেন কীভাবে কী হয়েছে আমি জানি না। তো আমার কথা হচ্ছে আমি তোরে মারি নাই, আমি তোর গলায় হাতও দিই নেই, এবং তাহলেও মরে গেল কেন, মানে বুঝতে পারতেছিলাম না যে কীভাবে ওকে গলায় হাত দিয়ে আমি মারলাম। আমার বউয়ের দাফন কাফন হয়ে গেল, এবং আইনিভাবে তখন হচ্ছে মানে সম্পূর্ণভাবে তখন এই আমার রায় ঘোষণা হলো। রায় হলো যে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি, এবং স্ত্রীর হত্যায় রায়ে আমার যাবজ্জীবন জেল হয়েছে সরকারিভাবে আমার মানে আইন হয়েছে, এবং আমি যাবজ্জীবন জেলে চলে যাই। এবং জেলে চলে যাওয়ার পরে দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাসের মতো আমি জেলে থাকি। এই 4-5 মাস আমি খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, খুব কষ্ট থাকি।
এবং 4-5 মাস পরে মানে হঠাৎ করে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই, মানে ভাল লাগে না, খাওয়া দাওয়াই করি না। 4-5 মাস পরে হঠাৎ করে আমি এক সময় এই মেয়েরাকে আবারও স্বপ্নে দেখলাম, এবং স্বপ্নে দেখলাম ও আমার স্বপ্নের মধ্যে এসে মারতেছে, মানে খুবভাবে আমার মারতেছে। তো মারতেছে দেখে আমি ওরা ডাক দিলাম, কাছে আনলাম, মানে ডাকতেছে আসো। স্বপ্নে আসে, স্বপ্নে আমাকে বলে যে তুই আমার কথা শোনোস নাই, তোর বউ তোর গায়ে হাত দিল কেন, তোর গায়ে হাত দেওয়ার পরে তুই ওরে ছেড়ে দিল কেন, তুই ওরে মারলি না কেন। আমি রাগের বশবর্তী ওরে মেরে ফেলেছি, আমি রাগের বশবর্তী হয়ে ওকে মেরে ফেলেছি, ওকে আমার ভালো লাগে না, আমি এই জন্য মেরে ফেলছি। তো আমি বললাম, মানে স্বপ্নেই বলতেছি তার সাথে, আমি বললাম যে তুমি যে মেরে ফেললা, কিন্তু এখন তো আমি জেলে, আমার তো যাবজ্জীবন জেল হয়ে গেছে, আমি এখান থেকে বেরোতে পারবো না। ও আমাকে বলে আমি এটাই চাই যে তুমি জেলে থাকো। আমি বললাম মানে, ও আমাকে বলে আমি এই জন্যই আমি তোমাকে কোনো সাহায্য করি নাই, কোনো সহযোগিতা করি নাই, তোমার যাতে জেল হয়, তুমি যাতে অনেক বছর পর্যন্ত জেলে থাকো এবং প্রয়োজনে সারা জীবন জেলে থাকো। আমি বললাম আমি যদি সারা জীবন জেলে থাকি তাহলে তোমার সুবিধাটা কোথায়? ও বলে আমার সুবিধা হচ্ছে আমি তোমার সাথে থাকতে পারবো। আমি বললাম মেয়েরা, আমি তোমার কথা বুঝি না যে তুমি এই কথাগুলো আমাকে কেন বলতেছো। আমাকে বলে কেন বলতেছো, এটা তুমি সময় হলেই বুঝতে পারবা, এখন বুঝো না, সময় হলেই বুঝতে পারবা। আমি তোমার কাছে আসি, তোমার সাথে আমি থাকবো, এখানে তুমি থাকলে ভালো। মানে এরপরে আমার যাবজ্জীবন জেল হয়, একজন কয়েদি যেরকম করে থাকে আমি একজন কয়েদির মতোই তার সাথে থাকতে শুরু করি। এইভাবে আমি প্রায় 7-8 বছরের মতো আমি জেলে আছি। এবং জেলে থাকা অবস্থায় এখন মানে আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি আপনার গল্পগুলো কিভাবে পড়লাম বা আপনার সাথে কীভাবে যোগাযোগ করলাম। জেলে তো মোবাইল ফোন ব্যবহার করা যায় না। তো আমার মানে স্ত্রী বলে আমার মেয়েরা, ওর সাথে আমার অলওয়েজ এ ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক। এবং ও দেখতো যে আমি সবসময় বোরিংনেস ফিল করি, আমার ভালো লাগে না, সবসময় আমি একা একা থাকি, এরকমভাবে ও দেখে। এবং দেখার পরেও আমাকে একটা মোবাইল ফোন এনে দেয়, এনে দেয়। এবং ওর ওই মোবাইল ফোনে ও সিম কার্ড থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সব কিছু ও দেয়, আমার ইন্টারনেট সব কিছু। এই মোবাইলটা আমি ব্যবহার করি এবং ও আমাকে একটা জায়গা দেখাই দিচ্ছে, ওই জায়গার মধ্যে আমি মোবাইলটা রাখি। এবং রাখার পরে এখানে যারা জেলার আছে, যারা মানে এখানে কাজ করে, এরা কেউই আসলে জানে না যে আমি এইভাবে মোবাইল ফোন ব্যবহার করি। এবং আমি মোবাইল ফোন ব্যবহার করি, অনেক সময় আমি হাতে নিয়ে মোবাইল টিপতেছি, আমার পাশেই আমার অন্য কোনো আসামি এসে আমার বলে কী ব্যাপার ভাই আপনি আঙ্গুল টিপেন কেন। মানে আমার মোবাইলটা শুধু আমিই দেখতে পাই, আমার আশেপাশের কোনো লোক দেখতে পায় না। এরকম করে আমি অনেক ভিডিও দেখি, অনেক মুভি দেখি, অনেক কিছু দেখি। এবং এমন করতে করতে আপনার এই ভিডিওগুলো একদিন আমার চোখে পড়লো। এবং চোখে পড়ার পরে আমি এই ভিডিওগুলো আপনাকে মানে দেখলাম, আপনার ভিডিওগুলো আমার ভালো লাগলো। এবং আপনার গল্পগুলো আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেল। কারণ এখন তো ধরেন আমার কোনো কাজ নাই, সারাক্ষণে জেলখানার মধ্যেই থাকি। এবং জেলখানার মধ্যে থাকা অবস্থায় আপনার গল্পগুলো পাচ্ছি, গল্পগুলো শুনতেছি, গল্পগুলো ভালো লাগছে। এবং ভালো লাগার পরিপ্রেক্ষিতে আমার ভিতর মনে হলো যে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি আপনার সাথে শেয়ার করব। এবং আমি মেরাকে জিজ্ঞেস করলাম যে মেরা, এমন এমন ঘটনা একজন লোক আছে মনের কাছে গল্প বলতেছে। তো মেরা বললো যে তুমি বলো ঠিক আছে, কিন্তু তুমি তোমার কোন জেলে কোন জায়গায় আসো ওই ঠিকানাটা বলো না, তা না হলে সমস্যা হবে। অনেক সময় জেলার বা যারা যদি জানতে পারে, ওরা অনেক সময় জেলখানাকে মানে তাবিজ দিয়ে বন্ধ করাই দিবে, যাতে কোনো জিন ভূত বা পরি কোনো কিছু ঢুকতে না পারে, তাহলে কিন্তু আমি তোমার কাছে আসতে পারবো না। এই জন্য তুমি কোন জেলে আসো ওই ঠিকানা দিও না, তবে তুমি বলতে পারো। এবং আমি মেরার কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে গল্পটা লিখতে বসছি এবং আমি আপনাকে সব কিছু লিখেছি। আপনভাবে জানি না আপনি আমার গল্প বিশ্বাস করবেন কি করবেন না। যদি আপনি বিশ্বাস না করে থাকেন, আমার বান্দরবনের যে মুমিন দেওয়ান যে ছিল উনি মারা গেছে। আমি জেলে আসার কয়েক বছর পর উনি মারা গেছে। আমি এটা আমার পরীর মাধ্যমে, মেরার মাধ্যমে খবর পাইছি উনি মারা গেছে। এবং ওনাকে একটা দুষ্ট জিনে মেরে ফেলে, একটা দুষ্ট জিনে ওনাকে উনি মারা যায়। এবং এরপরে আমি আপনাকে মুমিন দেওয়ানের যেই আপনার বৈঠকখানা ছিল তার ঠিকানা দিলাম, লিখে দিলাম, আমার গ্রামের ঠিকানা দিলাম, আপনি ওখানে গিয়ে খবর নিতে পারেন। আমি এখন জেলে আছি, আমি আমার সঙ্গত কারণে জেলে ঠিকানাটা দিচ্ছি না। কারণ মেয়েরা আমাকে বললো যদি আমি জেলের ঠিকানা বলি, কোনো প্রশাসন যদি শুনতে পারে, যদি কোনোভাবে জেলটাকে মানে কোনো কুবিরাজ দিয়ে বন্ধ করাই দেয়, তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধ করে দেয়, তাহলে তো মেয়েরা আর এখানে আসতে পারবে না। এই হচ্ছে আমার জীবন। আমি জেলখানায় অনেক সুখের জীবনযাপন করছি, যদিও এটা আমার জন্য জেলখানা হয়। প্রতি সন্ধ্যার সময় আমি যখন চোখ বন্ধ করি, মেয়েরা আমাকে এখান থেকে বের করে নিয়ে যায়, শুধু বডিটা আমার এখানে পড়ে থাকে, বাট আমি মেয়েরার সাথে পুরো দুনিয়াটা ঘুরে বেড়াই। আপনি বললে হয়তো হাসবেন, বিশ্বাস করবেন না, মেয়েরা আমাকে পৃথিবীর এমন কোনো দেশ আমার মনে হয় না যে আমাকে দেখায় নেই। এক এক সময় এক এক দেশেও আমাকে নিয়ে যায়, আমি সে দেশে ঘুরে বেড়াই, ওর সাথে থাকি, ওই আমাকে খাওয়ায়। আমি জেলের খাবার খুব কমই খাই, খুব কমই জেলের খাবার খাই এবং বেশিরভাগ সময় ওর খাওয়া দাওয়াই আমি করি। আমি সুস্থ আছি, ভালো আছি। এবং আমার গল্পটা আপনাকে বলেছি, যদি পারেন আপনি আমার গল্প রেকর্ড করতে পারেন, আমি আপনাকে অনুমতি দিলাম, অনুমতি মেরাও দিয়েছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই আজিজুলের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। জাস্ট অবাক হয়ে গেলাম গল্পটা পড়ে। আমি মানে এইটাও কি সম্ভব? মানে আমি আপনাকে কি বলবো যে ভাই আপনি বিশ্বাস করেন, মানে আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছি না।
যে কিভাবে এটা সম্ভব হতে পারে, এবং খুবই চাঞ্চল্যকর, অবাক করার মতো একটা বাস্তব গল্প ছিল। গল্প আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা বলবেন। তো আজিজুল ভাই যে অ্যাড্রেস আমাকে দিয়েছে, ওনার যে গ্রামের ঠিকানা দিয়েছে, এই চট্টগ্রামের যে ঠিকানা ওনার রাউজানের ওইদিকে, এবং আমার ওখানে ওনার ওই এলাকাতে আমার একজন পরিচিত ভাই আছে, ওর ফোন নাম্বারটা এখন আমার কাছে নাই। মানে আমরা একসাথে পড়াশোনা করছিলাম, ও ওই এলাকারই, মানে ওই ইউনিয়নের, আমার এটুকুন মনে আছে, সেখানে আমি গিয়েছিলাম। তো ওর নাম্বারটা ম্যানেজ করতে পারলে হয়তো আজিজুল ভাইয়ের পরিবারের সাথে আমি যোগাযোগ করতে পারবো। কিন্তু আজিজুল ভাই আমাকে যেটা বললো, ওর পরিবারের মানুষরা সবার সাথে ওর সাথে কথাবার্তা হয়, তাদের সাথে তার ফোনে যোগাযোগ আছে, তারা এটা জানে যে একটা পরী তার সাথে আছে, এবং ওই পরী তাকে জেলখানায় রেখেছে। পরীকে নিয়ে সে অনেক ভালো আছে। এবং আজিজুল ভাই এটাও বলে যে মেরা নামের যে পরীটা আছে, ওই পরীটা ওনাকে টাকা পয়সা দেয়, মানে ওনার বাবা মাকে পর্যন্ত উনি টাকা পয়সা দেয়, জেল থেকে ওনার পুরো গোটা পরিবার উনি চালাচ্ছে। জাস্ট অবাক হয়ে যাওয়ার মতো একটা গল্প। গল্প কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখবেন। না যেখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।